থিওরিটিক্যাল রিভিশন জিনিসপত্র দিতে গেলে ইটি ফিজিক্স ইউজ করো। থিওরিটিক্যাল জিনিসপত্র রিভিশন করতে গেলে ইটি ফিজিক্স ইউজ করতে পারো। আমার লেকচার গুছানো না, বাট ইটি ফিজিক্স ইজ আনবিলিভেবলি গুড। না না না, তোমরা তো পুরোটা দেখবা না, তোমরা কি দেখবা আমি তোমার বলে দিতেছি। আগে ইটি ফিজিক্সে যাবা, ইটি ফিজিক্সে যায়া ভিডিওসে ঢুকবা, ভিডিওসে না সরি ভুল দেখাইছি, প্লেলিস্টে ঢুকবা। প্লেলিস্ট কই এখানে, রিভিউ থেকে প্লেলিস্টে ঢুকবা। প্লেলিস্টে ঢুকলেই দেখবা হচ্ছে এখানে ইয়ার একটা প্লে রিভিশনের একটা প্লেলিস্ট আছে। কই গেল? পেপার 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 টিচার শিনানিগান্স, দিস ইজ ভেরি গুড। না প্রত্যেক চ্যাপ্টার ও হ্যাঁ, প্রত্যেক চ্যাপ্টার রিভিশনের একটা টোটাল প্লেলিস্ট বানানো আছে, তার বাই করতেছে আমি। এই যে এটা মনে করো হচ্ছে একটু কোথায় গেল, গতকালকে পাইছিলাম। লা 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 লা। Why can't I find this? এই যে এক্সাম রিভিশন, এস এক্সাম রিভিশন ক্র্যাশ কোর্স, এখানে তোমার হচ্ছে ভেক্টর ইউনিট, তারপর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি রিভিশন, ওয়েভস এর রিভিশন, অনেক কিছু আছে এখানে। বাট এইটা না, হ্যাঁ লিংক পাঠিয়ে দিচ্ছি তোমাকে, কিন্তু এখানে ওয়েভস এর চ্যাপ্টারটা, এই যে ওয়েভস এর সুপারপজিশন, ইফ ইউ গো ওভার দেয়ার ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য ডিসি ইলেকট্রিসিটি, মোটামুটি এখানে তোমার দরকারি জিনিসপত্র যা দরকার সবই আছে এই সিলেবাসের জন্য। আমি পুরো প্লেলিস্টে তোমার পাঠিয়ে দিচ্ছি, ওয়েট। থিওরিটিক্যাল জিনিসপত্র রিভিশন করার জন্য দিস ইজ ভেরি গুড। বলো তারপর প্রবলেম বলো। 8 11 দেখাচ্ছি। এইটা না, এটা বাদ দেবো না। এটা বলছে the terminal voltage of a battery is observed to fall when the battery supplies the current to an external resistor. What quantities are needed to calculate the fall in voltage? আচ্ছা এটা খুব কঠিন না, দেখাচ্ছি এক মিনিট। আমরা যদি এটা হিসাব করার ট্রাই করি, আজকে ক্লাস অনেক বড় হবে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কর্মদিবস ক্লাস নিচ্ছি ভাই, বলেন বলেন বলেন। আচ্ছা আমি ক্লাস শেষ করে কল দেবো, সমস্যা। এই কোশ্চেন নাম্বার 8টা দেখো, কোশ্চেন নাম্বার 8 এর কন্টেন্টে বলছে হচ্ছে একটা ব্যাটারি টোটাল ফল ইন ভোল্টেজ মানে লস ভোল্টেজ বের করার জন্য আমাদের কতটুকু ইনফরমেশন দরকার। হ্যাভ এ লুক, আমরা যদি একটা নর্মাল সার্কিট আঁকি, লেটস সে হিয়ার উই হ্যাভ pretty basic circuit which looks like this, and then we have a little bit of time, a little bit of এটার নাম যেন কি, internal resistance.
এখানে একটা ক্লোজ সুইচ আঁকলাম একবারই। মনে করো এই হচ্ছে সিনারিও, আমাদের ব্যাটারি ইএমএফ হচ্ছে ক্যাপিটাল ই, লস ভোল্টেজ হচ্ছে স্মল ভি, টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ক্যাপিটাল ভি, সার্কিটের কারেন্ট হচ্ছে আই, এটার রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, এটার রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। সো হোয়াট ইউ ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্যাপিটাল ই শুড বি ইকুয়ালস টু ভি প্লাস ভি। এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাইতে পারবা, সেটা হচ্ছে স্মল ভি ক্যান বি রিটেন অ্যাজ ই মাইনাস ভি। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে স্মল ভি ক্যান অলসো বি রিটেন অ্যাজ কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আরেকটা অপশন। আবার হচ্ছে আমি যদি এই জিনিসটাকে যদি আর একটু ভেঙে লিখি, আই ক্যান অলসো রাইট দিস লাইক ইন দিস ফরম্যাট, ই ইকুয়ালস টু ভি মাইনাস আই ইন্টু ক্যাপিটাল আর। সো টেকনিক্যালি স্পিকিং তোমার এই যে তিনটা এক্সপ্রেশন লিখলাম, এই তিনটা এক্সপ্রেশনের রাইট সাইডে সবগুলো ভ্যারিয়েবল যদি জানো তাহলে তুমি স্মল ভি বাই করতে পারবা। So either you have to know the EMF and terminal voltage, or you have to know the current and the internal resistance, or you have to know the EMF, current and the load resistance. এই সবগুলো জানলে তুমি ভিটাকে সাবজেক্ট করে বের করতে পারো। এখন তুমি দেখো অপশনগুলোতে কোনটা কোনটা আছে। লস ভোল্টেজ, তার মানে এখানে কোশ্চেন বলতে হচ্ছে যে এইটার এক কথা যে টার্মিনাল ভোল্টেজ হয় সেটা ইএমএফ থেকে কিছু কম হয়, তাহলে যতটুকু কম হয় ওইটুকু ক্যালকুলেট করার বুদ্ধি কি সেটা জিজ্ঞেস করছে। বুঝছো? হ্যাঁ, the terminal voltage of a battery is observed to fall when a battery supplies a current to an external resistor. Observed to fall মানে হচ্ছে নরমাল ইএমএফ যতটুকু হয় তো টার্মিনাল ভোল্টেজ তার থেকে কম হয়। তো কতটুকু কম হয় ওটাই হচ্ছে লস ভোল্টেজ। আচ্ছা, তো এখানে এই অপশনগুলো দেখি, আমাদের এ তে বলছে হচ্ছে ই এন্ড আর, শুধু এই দুইটা দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবা না, কারণ তোমার ই আর আর জানা থাকলে তার সাথে আরো আইও জানা থাকতে হবে। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট। বিতে বলছে ই এন্ড আই, শুধু ই আর আই জানা থাকলেও হবে না, কারণ তার সাথে আবার টার্মিনাল ভোল্টেজ ক্যাপিটাল লোড রেজিস্ট্যান্স আর জানা থাকতে হবে। সিতে বলছে কারেন্ট দ্য ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স আই ইনটু স্মলার, হ্যাঁ এটুকু জানা থাকলে পারফেক্টলি বের করা পসিবল ফ্রম দ্য সেকেন্ড এক্সপ্রেশন। সো দ্যাটস ইওর কারেক্ট রেসপন্স। বলো কোনটা বাবা? এই যে এটা, এটা হ্যাঁ এটাও স্মল ভি বের করার ফর্মুলা। এটা হচ্ছে যে we can figure out the loss voltage if we perfectly know the EMF of the battery and the terminal voltage value. তখন তুমি নরমাল সাবট্রাকশন করলেই ভি পেয়ে যাবা, সেটাও পসিবল। যে অপশন যদি একটা অপশন থাকতো এরকম যে EMF of the battery and the terminal voltage, and অন্যগুলো যদি ভুল হইতো তাহলে সেটাকে আমরা চুজ করতে পারতাম। ইয়েস, বুঝা গেছে? তারপর 11 বছর কয়েকজন 11 দেখবো। Question 11 was a cylindrical piece of a soft electrically conducting material has resistance R. It is rolled out so its length is double but its volume stays constant. খেয়াল করো, ভলিউম স্টেজ কনস্ট্যান্ট এই কথাটা আমরা লাকি যে আমাদের এখানে কোশ্চেনে বলে দিছে, বাট সব কোশ্চেনে এই ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট এই কথাটা না বলা হতে পারে। whenever one type of specimen is deformed into something else, by default তার ভলিউম কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তো এখানে বলছে হোয়াট ইজ দ্য নিউ রেজিস্ট্যান্স, তাহলে আমরা হিসাব করি। প্রথম কথা হচ্ছে মনে করো আমাদের ইনিশিয়ালি ভলিউম ছিল হচ্ছে a ইনটু l, লেটস সে a1 ইনটু l1, পরে গিয়ে আমাদের ভলিউম হচ্ছে মনে করো a2 ইনটু l2, আর যেহেতু এখানে বলছে রোলড আউট সো লেন্থ হয়ে গেছে ডাবল। এই ডাবলের পার্টটা আমরা পরে বসাবো, আপাতত আমাদের এই দুইটা রেশিও যে ইকুয়াল সেটুকু আমরা রাখলাম। এখন আমাদের কথা হচ্ছে নতুন রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের ডিফল্ট ফর্মুলা হচ্ছে r ইকুয়ালস টু রো l ওভার a। তার মানে হচ্ছে r1 ডিভাইড বাই r2 শুড বি ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে ইউজ করি তাহলে আমাদের ইউজ করতে লিখতে কষ্ট কম হবে। তার মানে হচ্ছে ra শুড বি ইকুয়ালস টু রো l, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করছি, বুঝা যাচ্ছে? ক্রস মাল্টিপ্লাই করছি হচ্ছে এই ফ্র্যাকশনটাকে মানুষ করার জন্য। And then if I just write this equation for both of these factors, I can write r1a1 divided by r2a2 should be equals to rho into l1 divided by rho into l2. And একই রো সেম থাকবে because it's the same material that was converted into something different shape. তার মানে আগেও আমাদের ম্যাটেরিয়ালের যা ছিল, ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি যা ছিল এখনো রেজিস্টিভিটি এক্স্যাক্টলি তাই। বুঝতেছো? হ্যাঁ, আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে যে কোনো একটা রেজিস্টার কম্পোনেন্টের জন্য ডিফল্ট ইকুয়েশন ফর দ্য রেজিস্টিভিটি ইকুয়েশন। যখন আমরা একটা সার্টেন ম্যাটেরিয়ালকে মনে করো ম্যাটেরিয়ালটা আগে ছিল এইটুকু, পরে তুমি সেটাকে ডিফর্ম করে হচ্ছে চিকন করে ফেলছো, লেন্থ ডাবল করছো, সো এই কষ্ট সেটা কমে গেছে। সো এখানে যে ম্যাটেরিয়াল ছিল আর এখানে যে ম্যাটেরিয়াল ছিল, ম্যাটেরিয়াল দুটো সেম ম্যাটেরিয়াল না?
ম্যাটেরিয়াল যদি সেম হয় তাহলে আমাদের এই রেজিস্টিভিটিটার ভ্যালু ডিফারেন্ট বসানোর দরকার নাই। ওই জন্য ওখানে আমি রো 1 আর রো 2 লিখি নাই, রোটা একটাই লিখছি, সেটা বলতেছিলাম। তাহলে রো আর রো অটোমেটিক কাটা যাবে। এখন তুমি আস্তে ধীরে এখান থেকে ইকুয়েশন থেকে ভ্যালু বসানো শুরু করো। ইফ ইউ লুক ওভার হিয়ার, ইফ ইউ লুক ওভার হিয়ার, আমাদের এখানে দরকার হচ্ছে a1 বাই a2। আমি এই ইকুয়েশনটুকুকে যদি আমি মানুষ করি, a1 ডিভাইড বাই a2 এর ভ্যালু কত আসবে? a1 বাই a2 যদি এই পাশে চলে যায়, l1 কে এই পাশে নিয়ে যাবো, সো l2 ডিভাইড বাই l1 হবে। l2 means the change length. As per the question, the length was what? Double, দেখছো? তার মানে এটুকু হওয়ার কথা হচ্ছে লেটস সে 2l, এটুকু হওয়ার কথা হচ্ছে শুধু l। l আর l কেটে দিলে এখানে থাকলো হচ্ছে শুধু 2। ঠিক আছে? এখন তুমি এখানে এসে আস্তে ধীরে ভ্যালু বসানো শুরু করো। এখানে আমাদের r1 এর ভ্যালু হবে কত? r1 এর ভ্যালু দিছিল হচ্ছে r, r2 ভ্যালুটা আমরা জানি না, বাই করতে যাচ্ছি। a1 বাই a2 রেশিও হচ্ছে এক্স্যাক্টলি 2, আর এদিকে l1 বাই l2 রেশিও হবে হচ্ছে হাফ। এটা কিভাবে বুঝলাম? শাবাশ, ওটা তো বুঝতে পারো। অথবা যেখানে দেখো l2 বাই l1 পাইছিলাম 2, তাহলে l1 বাই l2 কত হবে? হাফ হবে, অর্ধেক হবে। সো ওখান থেকে হইতে পারে। আলটিমেটলি এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে পাবো হচ্ছে r ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে r2। দেয়ারফর r2 ইকুয়ালস টু হচ্ছে 4r। এই হচ্ছে তোমার টোটাল ক্যালকুলেশন। কারণ কোশ্চেন বলে দিছে ও একটা সার্টেন ম্যাটেরিয়ালকে তুমি যদি টেম্পারেচার ফিক্স রেখে যদি তুমি এটাকে ডিফর্ম করো, টেম্পারেচার ফিক্স থাকা মানে হচ্ছে তার ডেনসিটি ফিক্স থাকা। তো তুমি ম্যাটেরিয়ালটাকে তুমি হচ্ছে যে কোনো ভাবে চটকাও না কেন বা যে কোনো ডিফর্ম করো না কেন, আলটিমেটলি তার ডেনসিটি সেম থাকা মানে হচ্ছে সে দ্য সেম মাস ভলিউম সেম থাকতেই হবে। হ্যাঁ, এন্ড টেম্পারেচার সেম থাকাটা এখানের জন্য হচ্ছে ইনহেরেন্টলি কনসিডার টু বি কনস্ট্যান্ট। বুঝা গেছে? তারপর পেজ নাম্বার 3, নাম্বার 6, পেজ নাম্বার 3 না এই পেজেরই। আচ্ছা, বলো নাম্বার 6 দেখবো। নাম্বার 6 এ তো খুব বেশি ঝামেলা নাই। বলো কোশ্চেন বলো। টার্মিনাল ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্মিনাল ভোল্টেজ তুমি 15 ওহমের সাথে যদি ডিভাইড করে ইউজ করতে চাও, তোমাকে 7.5 ডিভাইড বাই 15 করা লাগবে। দ্যাট ওয়ে ইউ ক্যান গেট দ্য কারেন্ট। সাবট্রাক্ট করলে যেটা বের হয়। সাবাস। ভোল্টমিটারের ব্রাঞ্চে কারেন্ট দিলে তো বিপদ, ভোল্টমিটার ব্রাঞ্চে তো কারেন্ট থাকবে না, কারণ ভোল্টমিটারের প্রপার্টি হচ্ছে ভোল্টমিটার রেজিস্ট্যান্স ইনফাইনাইটলি বিগ, সো ভোল্টমিটার ব্রাঞ্চে কারেন্ট দিবে না, নট লাইকলি। 1.5 ভোল্টেজটা এই ব্যাটারির মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেখানে কনজিউম হয়েছে। টু মেক ইউ কনফিউজ, ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সার্কিটে দেখানো হয় নাই। বাট যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিছে যে 9 ভোল্টের ইএমএফ থেকে আমরা মাত্র 7.5 ভোল্ট টার্মিনাল ভোল্টেজ পেয়েছি, তার অবভিয়াস মিনিং হচ্ছে 1.5 ভোল্ট লস ভোল্টেজ হয়েছে। That automatically implies there has to be some internal resistance within the cell, although the circuit does not show you. ঠিক আছে, বলো। আচ্ছা আচ্ছা, আমি এটা পুরোটা তোমাদের গ্রুপে দিতে হবে, বাট ইয়া ইউ ক্যান টেক এ পিকচার, সমস্যা নাই। বলো। এক্স্যাক্টলি, না না, আর বাই আর টু ইন্টু টু হচ্ছে, এটা হচ্ছে যে এ ওয়ান বাই এ টু রেশিওটার ভ্যালু। আমি আর বাই আর টুটাকে আলাদা করে ফেলছি, এদিকে এ ওয়ান বাই এ টু রেশিওর ভ্যালু কত পেয়েছিলাম, ওই টুটাকে এখানে বসাচ্ছি। কোনটা? ও, এই যে আমাদের ভলিউম আগে পরে সমান ছিল না, তাহলে ইনিশিয়াল এরিয়া ইনটু লেংথ, এটা হচ্ছে ভলিউমের বেসিক ফর্মুলা, ক্রস সেকশন এরিয়া ইনটু লেংথ, দ্যাট ইজ সাপোজ টু বি এরিয়া 2 ইনটু L2। আমি এখন সিমিলার কোয়ান্টিটি রেশিও বের করার জন্য A2 টাকে এই পাশে নিয়ে আসছি, L1 টাকে এই পাশে নিয়ে গেছি। বুঝছো? নাম্বার 13 দেখবো। অনলাইন পিপল, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো প্লিজ। হ্যাঁ, 13 এর কোশ্চেন বলো। কি? ও হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি V2 আর V3 ভ্যালু সেম হবে, ইয়েস অ্যাবসলিউটলি। এখানে V2 আর V3 ভ্যালু সেম হবে এবং টোটাল সাপ্লাই ভোল্টেজের সমান ফর্মুলা হবে হচ্ছে V ইকুয়ালস টু V1 প্লাস V2। সরি, হ্যাঁ V1 মানে আমাদের এই কোশ্চেনের জন্য আমাদের দুটো পসিবল অপশন হতে পারে। একটা অপশন হচ্ছে এরকম
এখানে যদি দেখো ভালো করে, এই যে এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে আমাদের ভি টু অর ভি থ্রি। সো সিরিজ সার্কিট আমাদের টোটাল কনজিউম ভোল্টেজ হচ্ছে কত, ভি ওয়ান এন্ড ভি টু অথবা ভি ওয়ান এন্ড ভি থ্রি। সো তোমার টোটাল ইকুয়েশন হতে পারে দুইটা। আইদার ইউ ক্যান হ্যাভ এন ইকুয়েশন দ্যাট লুকস লাইক দিস, ভি টু ইকুয়ালস টু ভি থ্রি। এটা একটা কারেক্ট অপশন থাকলে আমরা এটা চুজ করতে পারতাম, বিকজ দিস উড বি ট্রু, প্যারালাল কম্বিনেশন অ্যাক্রসের সেম ভোল্টেজ থাকে। অথবা একটা ইকুয়েশন হতে পারে এরকম, ভি ইকুয়ালস টু সরি ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু হতে পারে, অথবা ভি ইকুয়ালস টু ভি টু সরি ভি টু না, মাই ব্যাড, ভি ওয়ান প্লাস ভি থ্রিও হতে পারে। বাট অবশ্যই তোমার তিনটাকে সাম করা যাবে না। তিনটাকে সাম করলে কি হবে, ভুল হবে, কারণ এখানে প্র্যাকটিক্যালি সিরিজ কম্পোনেন্ট আছে দুইটা। এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা কারেক্ট থাকলে হয়েছে। তুমি দেখো এখানে কোনটা কারেক্ট আছে। আই থিঙ্ক ডি ইজ দ্য কারেক্ট রেসপন্স, তাই না? ওরা এক্সাক্ট ফর্মটা দেয় নাই, সাবটেক্ট সাইড চেঞ্জ করে মাইনাস ওয়ালা দিছে। আমি এটা খেয়ালই করি না, এবিসি বুঝছে ভাবছি ভি2 আর ভি3 কে এন্ড হিসেবে বলা যাচ্ছে, কিন্তু নো, ভি2 আর ভি3 তো ইকুয়াল মানে সেমই হয়। না, অ্যাড করে দিলে তো আমাদের একই নাম্বার দুইবার চলে আসতেছে, সো এটা করা যাবে না। বুঝতে পারছি। ইয়েস, শিওর। এখানে আমাদের কারেন্ট ফ্লো প্যাথটাকে ভালো করে দেখো। ভোল্টমিটার ব্রাঞ্চগুলোতে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো ইম্পর্টেন্ট ফর ইউ টু সি ফর দ্য ফার্স্ট থিং, সবসময় যেটা বলি, ব্যাটারি থেকে কারেন্ট বের হয়ে আমাদের এই প্যাথওয়ে দিয়ে এসে এই ব্রাঞ্চ দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, এই প্যাথওয়ে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? দেন দিস টু কারেন্ট ফ্লোজ আর গোনা মার্জ ওভার হিয়ার and eventually combinedly flow back all the way back to the resistor, and resistor থেকে আবার eventually আমাদের ব্যাটারিতে চলে যাবে। এইটুকু হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো প্যাথ। what this necessarily shows you, এখানে কারেন্টটা কি হচ্ছে, স্প্লিট হচ্ছে না, তাহলে এটা একটা প্যারালাল কম্বিনেশন। তাহলে আমাদের প্যারালাল কম্বিনেশনের উপরের ভোল্টেজ, নিচের ভোল্টেজ, মাঝখানের ভোল্টেজ, যে কোনো জায়গায় তুমি যদি দুই ব্রাঞ্চের দুই পাশে ভোল্টেজ মেজার করো, তোমার রিডিং সেমই হওয়ার কথা। সো ভি টু এন্ড ভি থ্রি প্র্যাকটিক্যালি রিপ্রেজেন্ট দ্য এক্স্যাক্টলি সেম ভোল্টেজ, এখানে কোনো রকম ডিফারেন্স নাই। আর এর ভ্যালু ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের দুই ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু ডিফারেন্ট হবে। যেখানে রেজিস্ট্যান্স বেশি সেখানে কারেন্ট ফ্লো হবে কম, যেখানে রেজিস্ট্যান্স কম সেখানে কারেন্ট ফ্লো হবে বেশি। So the top branch is going to carry a much smaller current, a much higher current, and the bottom branch is going to carry a much higher current, double the current. Sorry, ভুল বলছি। The top branch will have double the current compared to the lower branch. My bad. Exactly. ঠিক আছে? তো ভোল্টেজ সেম থাকবে বাট কারেন্ট ডিফারেন্ট হবে। বাকিটা বুঝছো? 26, হ্যাঁ? 14 কেন পারো নাই বলো? আচ্ছা, 14 কেমনে করতে হয় আমি শিখিয়ে দিতেছি। এটা এই কোশ্চেনগুলা পড়ে ওয়ার্ডিংটা বোঝাটা হচ্ছে ট্রিকি, এমনিতে কোশ্চেনের কন্টেন্ট ডিফিকাল্ট না। দেখেন, কোশ্চেন 14 বলছে the current in the resistor is 4.8 ampere. What is the rate of flow and the duration of flow of electrons through resistor R? দেখেন, 4.8 অ্যাম্পিয়ার এই কথার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? পার সেকেন্ডে ফ্লো করা চার্জ হচ্ছে 4.8 কুলম্ব পার সেকেন্ড, ঠিক না? সো এক সেকেন্ডে আমাদের টোটাল চার্জ ফ্লো হচ্ছে 4.8 কুলম্ব। অল দ্যাট দ্য কোশ্চেন ইজ আস্কিং আস টু ফিগার আউট এই 4.8 কুলম্ব অ্যামাউন্ট অফ চার্জ মোট কতগুলো ইলেকট্রন বানাতে পারে। তো তার মানে হচ্ছে তুমি বেসিক্যালি এই 4.8 কুলম্বকে কি করবা, একটা ইলেকট্রনের যে সিঙ্গেল ইলেকট্রনের চার্জ আছে 1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা দিয়ে ডিভাইড করবা, ডিভাইড করলে তোমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের হয়ে আসবে। বুঝা যাচ্ছে? ইউনিট ম্যাচ করে, এটা দুটোই কুলম্ব কুলম্ব হওয়া লাগবে, একটা মিলি কুলম্ব আর একটা কুলম্ব হলে হবে না। হ্যাঁ হ্যাঁ, বিকজ দিস ইজ অনলি আ নাম্বার, হাউ মেনি, হাউ, হ্যাঁ পার সেকেন্ড দেওয়ার কারণ হচ্ছে কোশ্চেন আমাদের এখানে যে আমরা তো এইটুকু শুধু ধরছি, পার সেকেন্ডটুকু তো অলরেডি ছিল। সো আমাদের কম্পোনেন্টের মধ্যে দিয়ে যদি পার সেকেন্ডে এতগুলো ইলেকট্রন ফ্লো করে তাহলে তোমার 4.8 কুলম্ব ফ্লো করবে। 1 ইনভার্স এস মাল্টিপ্লাই করা আছে না, তুমি বুঝো নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা কত আসে ডিভাইড করলে, কত আসে? 3 to 10 to the power 19. এ না স্যার, ইলেকট্রনস তো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ ও আচ্ছা, ডিরেকশনটা আমি খেয়াল করিনি। সো ইলেকট্রনস আর গোনা ফ্লো ফ্রম y to x, ইয়েস, সি ইজ দ্য কারেক্ট রেসপন্স। শাবাশ, দেখবো। স্যার আমি না পাওয়ার থাকলে ক্যালকুলেশন গুলো করতে পারি না, পাওয়ার পাওয়ার ইকুয়েশন আগে লিখে ফেলবা। পাওয়ার যখনই দেখবো পাওয়ারের তিনটা যে এক্সপ্রেশন আছে তিনটাকে লিখে ফেলবা, লিখে ফেলে তোমার চুজ করতে অনেক ইজিয়ার হবে, অনেক মানে অনেক ইজিয়ার হবে। খেয়াল করি 34 বলছে
The diagram shows a low voltage circuit for heating the water in a fish tank. The diagram shows a low voltage circuit. তোমাকে এখনো বই দিয়ে যায় নাই? উই, তোমাকে এখনো বুকলেট দিয়ে যায় নাই? আমাকে ফোন দিলাম, বেচারা বিজি মনে হয় নাকি, আল্লাহ জানে। দাঁড়ান 1 মিনিট। জসিম ভাই, জসিম, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এস এর বুকলেট নিয়ে আসো তো, খেয়াল করি। The diagram shows a low voltage circuit for heating a water in a fish tank. The heater has a resistance of 3.0 ohm. The voltage source has an EMF of 12 volt and an internal resistance of 1.0 ohm. তো এইটা বুঝো, আমাদের এই সোর্সের মধ্যে একটা 1 ohm রেজিস্টার অলরেডি আছে, আর আমাদের এখানে আছে হচ্ছে টোটাল 3 ohm রেজিস্টার। At what rate does the voltage source supply energy to the heater? তার মানে আলটিমেটলি আমাদের এইখানকার টোটাল পাওয়ার কত হবে? সো নর্মালি চিন্তা করো, আমাদের এই সোর্সের মধ্যে একটা স্মল রেজিস্ট্যান্স আছে, স্মল আর দিয়ে লিখলাম, সেটা হচ্ছে 1.0 ওহম। এটা টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত? 3.0 ওহম। কারেন্ট ফ্লো হবে, তার মানে এটার পাওয়ার হবে হচ্ছে আই স্কোয়ার ক্যাপিটাল আর, আর এখানে লস হবে হচ্ছে আই স্কোয়ার স্মল আর। দ্যাটস ইট। ইফ ইউ ওয়ান্ডার স্যার আপনি কেমনে বুঝলেন এটা ইউজ করতে হবে, আই উইল শো ইউ দ্যাট। তুমি যদি পাওয়ার এক্সপ্রেশনগুলো সব লিখে ফেলো, দেখো পি ইকুয়ালস টু ভিআই ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার আর ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর। আমি এই কম্পোনেন্ট একটা যদি এক্সের ভোল্টেজ বের করতে পারতাম, তাহলে আমি ভিআই বা ভি স্কয়ার বাই আর ইউজ করতে পারতাম। ঠিক আছে, যদি ভোল্টেজ বের করতে পারতাম, আমি তাহলে সেভাবে করতে পারবো, দুইভাবে করতে পারবা। আমি এই ইকুয়েশনটা ইউজ করছি কারণ হচ্ছে ইন মাই হেড এটা দিয়ে কাজ করাটা ইজিয়ার। আই উইল শো ইউ হোয়াই। আমাদের টোটাল ইএমএফ দেওয়া আছে কত? 12 না? সোর্সে টোটাল ইএমএফ দেওয়া আছে 12। এই সিনারিওতে আমাদের টোটাল কারেন্ট ফ্লো হবে হচ্ছে ইকুয়ালস টু হবে হচ্ছে আই ইনটু টোটাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই কোশ্চেনটা দেখো বুঝো কিনা, কারণ আমাদের সোর্সের রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স সিরিজে থাকে। না, ই মাইনাস না, টোটাল ইএমএফ ইকুয়ালস টু হচ্ছে আই ইনটু টোটাল রেজিস্ট্যান্স। এই ইকুয়েশন থেকে তুমি খুব ইজিলি আই কে সাবজেক্ট করলে কারেন্টটা বাই করে ফেলতে পারবা। কারেন্টটা কত আসবে? ইএমএফ ডিভাইড বাই আর প্লাস আর। এই ভ্যালু তোমাদের দেওয়া আছে এখানে। উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 3 প্লাস 1, মোট মিলে হিসাব করলে আসবে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই 3 অ্যাম্পিয়ার তুমি এখানে বসাও, 3 স্কয়ার, এই 3টা এখানে বসাও, মোট মিলে পাওয়ার কত আসবে? 3 স্কয়ার ইনটু 3, 9 ওয়াট। আচ্ছা, কথা হচ্ছে এটাই একমাত্র উপায় না। ইফ আচ্ছা, সরি 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 সরি, হ্যাঁ হিসাব ভুল করছি। 3 3 যা 9, 9 3 যা 27, হ্যাঁ 27 ওয়াট। এটা হচ্ছে একটা উপায়। অল্টারনেটিভ তুমি যদি ভোল্টেজের পার্টগুলো ইউজ করতে চাও, লেটস সে তুমি এই পার্টটুকু ইউজ করতে যাচ্ছ, যদি তুমি চাও যে আমি এইটা ইউজ করব, তাহলে তোমাকে প্রিসাইজলি বাই করতে হবে যে তোমার এই কম্পোনেন্টের অ্যাক্রসে অ্যাভেলেবল ভোল্টেজ কতটুকু হয়। ঠিক আছে, এখানে তুমি দেখো আমাদের ইএমএফটা 12 ভোল্ট যে ইএমএফ দেওয়া আছে, সেটা আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্সের মধ্যে 1:3 রেশিওতে ভাগ হওয়ার কথা। তাহলে এটা হওয়ার কথা হচ্ছে 1/4 অফ দ্য টোটাল, এটা হওয়ার কথা 3/4 অফ দ্য টোটাল। এটা আমার হিসাব করা দরকার নাই। 3/4 অফ দ্য টোটাল হলে এখানে আমাদের ভোল্টেজ কত আসে? 9 ভোল্ট। এখন তুমি চাইলে এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো। সেই এখন যদি ওই এক্সপ্রেশনটা ইউজ করো, পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, তখন তুমি পাবা 9 স্কোয়ার ডিভাইড বাই 3। ওটা হিসাব করলে তুমি 27 ওয়াটই পাবা। সো যে কোনো একটা পার্ট দিয়ে ক্যালকুলেট করতে পারো। ইট ডিপেন্ডস যে তুমি এভেন্চুয়ালি কোন প্যাথওয়ে দিয়ে যাবা। অল অফ দেম ওয়ার্কস পারফেক্টলি সো লং এজ ইউর ক্যালকুলেশন ইজ নট রং। বাট প্রেফারেবলি আমরা এই ধরনের সিনারিওগুলোতে এটা ইউজুয়ালি ক্যালকুলেট করতে বলি না, আনলেস কোশ্চেনে আমাদের স্পেসিফিক একটা কারেন্ট বা ভোল্টেজ দেওয়া থাকে। কারণ এটা ক্যালকুলেট করতে গেলে আমাকে কারেন্টও বাই করতে হবে, ভোল্টেজও বাই করতে হবে, তারপর দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। সেটা তুমি করতে পারতা। লেটস সে এখান থেকে তুমি মনে করো ভোল্টেজ ক্যালকুলেট করলা 9 ভোল্ট, এই মেকানিজম যদি কারেন্ট ক্যালকুলেট করলা 3 অ্যাম্পিয়ার, 3 আর 9 কে মাল্টিপ্লাই করলে তোমার কত আসবে? 27 ই আসবে। ঠিক আছে, তুমি প্রথমে যে কাজটা করবা, পাওয়ারের যে তিনটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা কোশ্চেনের পাশে এক জায়গায় লিখে ফেলবা। লিখে ফেললে তখন তোমার জন্য জাস্টিফাই করা ইজিয়ার হবে যে আমি কোন প্যাথওয়ে দিয়ে মুভ করব। বুঝা গেছে? লিখে নাও, সমস্যা নাই। উ যে তাসমিয়া, তাসমিয়া না,
মামুন এই বাচ্চাটার নাম যেন কি? হ্যাঁ, নাবিলা, এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাচ্চাটাকে দাও। বলো, আরো বলো। 41, you sure? বলবান I'm jumping to 41, if required I can come back here, প্যারা নাই, I'll come back here। আমি সবার থেকে একটা কোশ্চেন নেই। 41, গুড কোশ্চেন। বাচ্চারা 41 দেখো। বলো বলো, আরো বলো। এস লিখলেই হবে। টাইম, কারণ তোমরা যখন টাইম লিখবে ওই টাইমের মধ্যে কোন ব্যাচের টাইম সেটা বোঝা যায়। খালি ব্যাচ খেলে এস লিখলেই হবে। তোমাদের স্কুলে কি কোয়ালিফাইং চলতেছে? তোমরা কি কোয়ালিফাইং পরীক্ষা দিছো? পাস করবা? আচ্ছা, দ্যাটস এ রিয়েলি কনফিডেন্ট গুড আনসার। আচ্ছা, ওকে। ল্যাব হইছে? তাহলে ল্যাবের জন্য তোমাদের হয়তো পরে প্রিপারেশন করা নেবে, সেটা হতে পারে। মানে এখন শুধু থিওরিটিক্যাল পেপারগুলো পরীক্ষা হচ্ছে। ভালো, খেয়াল করি বলবান। কোশ্চেন নাম্বার 41 যেটা বুকলেটে, সেটা খেয়াল করো। সেফটি অন রেলওয়ে ইজ ইনক্রিজ বাই ইউজিং several electrical switches. In the diagram, switches P, Q, R, S and T control the current through a green lamp. Which row does not allow, very important, which row does not allow the green lamp to light? আচ্ছা, আমি এই জিনিসটা তোমাদেরকে আগে লজিক্যালি বুঝাই, তারপর তোমরা এখান থেকে অপশন চয়েসগুলো নিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে? আর যদি লজিক তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে কষ্ট হয়, তোমরা যে কাজটা করবা, হুবহু এই জিনিসগুলো এখানে কপি পেস্ট মারবা। কেমন করে কপি পেস্ট মারতে হয় সেটা আমি তোমাদের শিখাইতেছি, প্যারা নাই। প্রথম জিনিসটা হচ্ছে, হ্যাভ এ লুক, এই গ্রিন ল্যাম্পটা আমাদের এই প্যাথওয়ে দিয়ে কানেক্ট করা আছে, ঠিক আছে? সো if you do not choose to use the lower part of the circuit, it is important you need to have both P and Q to be closed. ভালো করে দেখো, এখান থেকে ব্যাটারি থেকে বের হয়ে P এবং Q যদি সাইমালটেনিয়াসলি ক্লোজ থাকে, তাহলে তোমার উপরের ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো হওয়া পসিবল, ঠিক না? পসিবল হয়ে আমাদের গ্রিন ল্যাম্পটা আলটিমেটলি গ্লো করতে পারবে। দ্যাটস এ লাইকলিহুড। সো P and Q ওয়ান এট এ টাইম যদি ওপেন ক্লোজ থাকে, তাহলে আমাদের গ্রিন বাল্ব গ্লো করবে না। ফর দ্য টপ ব্রাঞ্চ দ্যাট আই এম টকিং, for the top branch to be activated, both of the switch has to be closed simultaneously, both, very important। এটা হচ্ছে একটা pathway। অল্টারনেট pathwayটা নিচে দিয়ে কি হতে পারে, এখানে একটা সিঙ্গেল সুইচ আছে আর, এস আর টি যে কোনো একটা অ্যাক্টিভেট করতে হলে আগে আরটাকে ক্লোজ করতেই হবে। সো ইউ ক্যান আইদার হ্যাভ আর অ্যান্ড এস হ্যাজ টু বি ক্লোজড, অর ইউ ক্যান হ্যাভ আর অ্যান্ড টি হ্যাজ টু বি ক্লোজ। মিনিমাম এটুকু দরকার। তুমি আর এস টি একসাথে ক্লোজ করলেও তুমি আলটিমেটলি কি পাবা, green lamp glow করবে, because then the current will simply pass through two different pathways and flow through the bulb. That's basically unnecessary. এটা হচ্ছে redundant switch closing. সো তোমার এই তিনটা হচ্ছে লাইকলি সিনারিও, যে সিনারিওতে তোমাদের বাল্বটা গ্লো করতে পারে। এখন তুমি কোশ্চেন পড়ে দেখো যে কোথায় এই সিনারিও তিনটা কোন একটা আছে। এই মেথডটা বোঝা গেছে কিনা? দ্যাটস ওয়ান ওয়ে টু গো বাই। কোশ্চেন কে করছিল আমাকে অনলাইন থেকে? আমি বুঝি নাই, খেয়াল করি নাই। আবার এই টেকনোলজিটা বুঝছো কিনা, এই জিনিসটা যেটা আলাপ করলাম? আচ্ছা, এটা হচ্ছে একটা উপায়। এখন তুমি এখান থেকে খুঁজে বের করবে, খুঁজে বের করে দেখবে যে কোনটা আসে। এটা একটা উপায়। অল্টারনেট উপায়টা হচ্ছে disregard this whole mathematical shenanigans, just go for the total options। আমি যদি হুবু এই অপশনটা এখানে কপি পেস্ট করি, তাহলে কি হয় খেয়াল করি। যেহেতু আমি এই জিনিসটাকে আমি এখানে জিনিসটাকে মুছতে পারবো, হ্যাঁ পারবো, ইফ আই জাস্ট ইউজ দ্য আদার সফটওয়্যার। এক মিনিট। হ্যাঁ করবো, সমস্যা নাই। আই ক্যান গো ব্যাক এন্ড ফোর্থ, প্যারা নাই। তোমার জাস্ট যে যখন যেটা বুঝেছি সেটা দেখো। বলবান দেখো,
আমি যদি এই অপশনগুলো হুবহু এখানে অ্যাপ্লাই করি, লেটস ট্রাই এন্ড ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স। এই অপশনে বলছে ক্লোজ ক্লোজ ক্লোজড ওপেন ওপেন, সো ক্লোজড 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 ওপেন ওপেন, উইল দিস অ্যালাউ দ্য বাল্ব টু গ্লো? ইয়েস। দেখো এই যে পি কিউ প্যাথওয়ে দিয়ে কারেন্ট ফ্লো হয়ে গ্রিন বাল্ব দিয়ে যেতে পারবে। তার মানে এটা আমাদের কারেক্ট অপশন না, কারণ কোশ্চেন বের করতেছে হুইচ ওয়ান ডাজ নট অ্যালাউ। ঠিক আছে, সেটা চেক করলা, চেক করার পর তুমি ইরেজার দিয়ে এগুলো আবার মুছে ফেলবা। বিতে আসো, ক্লোজড ওপেন ক্লোজড ক্লোজড ওপেন, ক্লোজড ওপেন ক্লোজড ক্লোজড ওপেন। এই সিনারিওতে কি আমাদের গ্রিন ল্যাম্প গ্লো করবে কিনা? কোন প্যাথওয়ে দিয়ে কারেন্ট ফ্লো করবে? আর এস দিয়ে ফ্লো করে গ্রিন ল্যাম্পটা গ্লো করতে পারবে, তার মানে এটাও কারেক্ট আনসার না, বাদ। তারপর ক্লোজড ওপেন ওপেন ক্লোজ ক্লোজড, ক্লোজড ওপেন ওপেন ক্লোজড ক্লোজড। এই এখন তুমি দেখো তোমার কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো করার প্যাথ নাই। পি কিউ দিয়েও কারেন্ট ফ্লো হতে পারতেছে না কারণ কিউটা ওপেন, আর এস বা আরটি দিয়েও হতে পারছে না কারণ আরটা ওপেন। সো দিস প্যাথ, দিস সুইচিং উইল নট অ্যালাউ দ্য কারেন্ট টু ফ্লো থ্রু। সো সি ইজ ইউর অনলি চয়েস। বুঝে গেছে? তুমি যদি লজিক্যাল বিল্ড আপ না করে যেটি কোশ্চেনটাকে এখানে কপি পেস্ট করতে থাকো, তাহলেও তুমি লজিক্যালি বের করতে পারো। দিস উইল কনজিউম এ বিট মোর টাইম, বাট also a very effective way, the process of elimination. ডি নাম্বারটা ট্রাই করতে পারো। ডি নাম্বারের জন্য আমরা যা আছে ওপেন ওপেন ক্লোজ ক্লোজড ওপেন ক্লোজড, সেটা যদি ট্রাই করি ডি নাম্বারটা, ওপেন ওপেন দুটো ওপেন, ক্লোজড ওপেন ক্লোজড, সো ক্লোজড ওপেন ক্লোজড। এই সিনারিওতে আর দিয়ে ফ্লো করে কারেন্ট ফ্লো হতে পারে। ক্লিয়ার? 25 দেখবো, বললাম 25 দেখো। You don't have to rush through the process, people. Please do ask me questions if you have questions. কারণ 4.1 12.1 এমনিতেই অনেক বড় একটা চ্যাপ্টার, বড় একটা পার্ট, এখানে অনেকগুলো এমসিকিউ আছে which are all মানে আমার শর্ট করার পর যা বাকি ছিল আর কি। So if you have question please do ask. কোশ্চেনটা খেয়াল করি, কোশ্চেনে কি কি দেওয়া আছে এটা আগে বুঝো। A 12 battery is charged for 20 minutes by connecting it to a source of electromotive force. Acha, okay. The battery is supplied with this much joule of energy this time. How much charge flows into the battery? আমাদেরকে হাউ মাচ চার্জ মানে হচ্ছে আমাদেরকে বাই করতে বলছে ক্যাপিটাল কিউ। আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ভোল্টেজের সাথে কিউ এর রিলেশনশিপ হচ্ছে ই ইকুয়ালস টু ভি কিউ, সরি ই ইকুয়ালস টু ভি কিউ। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজের ডিফাইনিং ইকুয়েশন থেকে আসে, মনে আছে কারো? এটা অ্যাকচুয়ালি এটা কনভার্টেড ফর্মুলা, অরিজিনাল ইকুয়েশন হচ্ছে এরকম। আমি অরিজিনাল ইকুয়েশন আগে লিখি। এক্স্যাক্টলি, ভোল্টেজের ডিফাইনিং ইকুয়েশন হচ্ছে ভোল্টেজ ইকুয়ালস টু হচ্ছে ই ওভার কিউ, এনার্জি পার চার্জ। এটা হচ্ছে ভোল্টেজের ডিফাইনিং ইকুয়েশন। সো এখান থেকে যদি আমি ই কে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ই। সো বেসিক্যালি এখান থেকে হিসাব করলে তুমি কিউটা বের করতে, এখান থেকে কিউ বের করতে হলে আমাদের কি করা লাগবে? ই ডিভাইড বাই ভি করা লাগবে বেসিক। সো এই ভ্যালু দুটো বসাও। ইফ ওয়ান্ডার তাহলে এখানে 20 মিনিটটা কেন দিছে? 20 মিনিটটা দিছে তোমাকে বাগ করার জন্য। কোশ্চেনে আমাদেরকে যে জিনিসটা বের করতে বলছে সেটা বের করার জন্য আমাদের 20 মিনিট টাইম ইনফরমেশনটা প্রয়োজন নাই। ওরা যদি আমাদেরকে অ্যাভারেজ কারেন্ট বের করতে বলতো, যদি কারেন্ট বের করতে বলতো তখন আমি টোটাল চার্জটা হিসাব করে সেটাকে আবার হচ্ছে কি করতাম, টাইম দিয়ে ডিভাইড করতাম। যেহেতু কারেন্ট বের করতে বলে না, শুধু চার্জই বের করতে বলছে, সো দিস 20 মিনিট ইনফরমেশন ইজ সুপারফ্লুয়াস ডেটা অর আননেসেসারি ডেটা, রিডান্ডেন্ট ডেটা। এরকম হইতেই পারে। দেখো এটা মিলছে কিনা, কিন্তু আনসার কি বের করি নাই, দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, লেটস মুভ অন। কোনটা কোনটা বলছো? 26 26 দেখবো, বলো 1 ডেফিনিশন, শিওর, ওয়াই নট। এই 26 তে কনফিউশন কি? কনফিউশনে বলো, তারপর আমি হেল্প করতেছি, প্যারা নাই। মানে হোয়ার ডিড ইউ গেট ফিল লস্ট? বি হবে না কেন? আচ্ছা পুরোটা অ্যালাউ করতেছি আমি, খেয়াল না প্রবলেম নেই। দেখো, হোয়াট ইজ মেন বাই দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ অফ এ সেল? ইএমএফ কথাটা দিয়ে আমরা আসলে কি মিন করি? রাখো, এটা ঢাকনা দিয়ে রাখো, এই যে ঢাকনা দিয়ে রাখো, না এটা ঢাকনা দিয়ে রাখো। ঠিক আছে, খাবো, থ্যাংক ইউ। কি বলছো?
আচ্ছা, একটা একটা করে অপশন খেয়াল করি। হোয়াট ইজ মেন বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অফ এ সেল, এটা কি বুঝো? আমি দুটা জিনিস বলতেছি, হ্যাভ এ লুক। ইএমএফ অফ এ সেল নেসেসারিলি মিন একটা ব্যাটারির যে কোনো এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত 1 কুলম্ব চার্জ ফ্লো করতে যতটুকু এনার্জি খরচ হয়। বাই ডেফিনেশন ইএমএফ অথবা পিডি দুইটারই ফর্মুলা হচ্ছে এনার্জি ওভার চার্জ। এনার্জি ওভার চার্জ, এটা হচ্ছে তাদের ডিফল্ট ইকুয়েশন। চার্জ, চার্জ। তো কিন্তু কতটুকু অ্যামাউন্ট অফ মুভমেন্টকে নিয়ে আমরা কথা বলতেছি, আইদার টু দ্য এন্টায়ার সার্কিট অথবা হচ্ছে ব্যাটারি এক পাশ থেকে আরেক পাশে, দুইভাবেই ডিফাইন করা পসিবল। কারণ ব্যাটারি এক পাশ থেকে এক পাশে মুভ করতে আমার যতটুকু এনার্জি খরচ হবে, সেই এনার্জিটুকু আসবে কার কাছে? ব্যাটারির কাছ থেকে আসবে। সো হ্যাভ এ লুক, দ্য ইএমএফ অফ এ সেল ইজ দ্য এনার্জি কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। কি? Is the energy converted into electrical energy? Into electrical energy, okay, when unit charge passes through the cell. এটাই তো কারেক্ট আনসার। হ্যাঁ, এটা কারেক্ট আনসার। বাকিগুলোতে ভুল কোথায় আছে খেয়াল করি। EMF of a cell is the energy transferred by the cell driving unit charge to the external resistance. না, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজের ডেফিনেশন। এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করার সময় তোমার যতটুকু এনার্জি পার চার্জ লাগবে সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। লোড রেজিস্ট্যান্সের এগেইনস্টে যতটুকু অ্যাভেলেবল থাকে ততটুকু। কারণ অ্যাপার্ট ফ্রম দিস ওয়ার্ক, the EMF is also responsible to move the charge through its own resistance as well. বুঝছো? সো ওই জন্য এইটার নাম কি? এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, এটা ইএমএফ না। ইএমএফ হচ্ছে টার্মিনাল ভোল্টেজ আর লস ভোল্টেজের টোটাল কম্বাইন্ড সাম করলে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টার্মিনাল ভোল্টেজ, অ্যাকচুয়াল ইএমএফ। ক্লিয়ার? ওকে, বিদ্যুৎ চলে গেছে আর ফ্লিকার করছে, কিছু একটা হবে। অনলাইন পিপল, আমার কথা শোনা যাচ্ছে? I think I lost my call. Yes. You lost your internet connection trying to reconnect. কি বলছো, কি বলছো? আচ্ছা, আমি বাকি সবগুলো পড়েছি। ইয়েস, এটা হচ্ছে স্মল ভি, এটা হচ্ছে স্মল ভি, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে ই। এটা এটা কিছুই না, এটা পুরোপুরি ভুল ইনফরমেশন। এটা 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 কিছু না। এটা ইনফিনিটির কথা কারণ আছে, আমি তোমার একটা জিনিস বুঝাই। এই পর্যন্ত অল দ্য ওয়ে আপ টু ইভেন টু ইয়োর এস লেভেল, you have not learned what voltage is. What you have learned is what is voltage difference. Think about it. Voltage difference can be assumed to be voltage drop, right? Or Yes, voltage drop, voltage difference, potential drop, potential difference, সবগুলো meaning একই। You do not know the exact definition of voltage. Have you ever come across the exact definition of voltage? You have not. ওই exact definition of voltage দেওয়ার সময় আমাদের infinite distance কথাটা প্রয়োজন হয়। So এটা এটুতে আসবে, এখনই লাগবে না, but it's an important thing, পরে লাগবে। বলা অনলাইন পিপল, আই এম সরি, আমাদের নেট চলে গেছিল। নেট মাঝে মাঝে চলে যায় আবার চলে আসে, ইটস লাইক আ গেস্ট। বলো কি বলছো? ওই যে, আচ্ছা পজিটিভ কথাটা বলা নাই, হ্যাঁ, দ্যাটস অ্যাকচুয়ালি এ রং থিং, বাট দ্যাটস দ্য কমন রং থিং থ্রু আউট দ্য এন্টায়ার কোশ্চেন। না, লাস্টেরটাতে বলছে না, লাস্টেরটা পুরোপুরি ভুল, লাস্টেরটা অ্যাকচুয়ালি নট পজিটিভ বলা লাগে। কারণ হচ্ছে যে ওই যে there is a historical mistake that we human beings did, হ্যাঁ, ওইটার জন্য পজিটিভ বলা লাগে। হ্যাঁ, in honest sense it is the electrons, negative, yes. বলো 27, 27 এ, আচ্ছা 27 সহজ, 27 খুব বেশি। অ্যানসারটা জানতে চাচ্ছি। তোমার কাছে আনসার কি নাই? না স্যার, অ্যানসার কেন তোমার কাছে আনসার কি নাই? দাঁড়াও, তোমাকে আমি এখনই আনসার কি দিচ্ছি, চুপ থাকো। তুমি হচ্ছ কোথায়? এখানে।
থাকো। এই যে এখানে আমাদের সবগুলো চেপ পেপারে আনসার কি দেওয়া আছে, ঠিক আছে? এই পিডিএফটা আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। ইউ লুক ইট আপ whenever you need, ঠিক আছে? নো প্রবলেম। 31টা দেখা দিব, প্যারা নাই। 31 ইজ এ গুড কোশ্চেন। 31 কি স্টার মার্ক করা হয়েছিল? হ্যাঁ, ইয়েস, 31 স্টার মার্ক হওয়ার কথা। ইট ইজ এ ওয়ার্দি এমসিকিউ। খেয়াল করি, বলবান 31 কোশ্চেনে বলছে the resistors P, Q and R in the circuit have equal resistance. The battery of negligible internal resistance supplies a total power of 12 watt. What is the power dissipated by hitting the resistor R? আমার মাইক কি কাজ করতেছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? আমি বুঝতেছি না এখানে মাইক কাজ করতেছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। The three is the resistors P, Q and R in the circuit have equal resistance. The battery of negligible internal resistance supplies a total power of 12 watt. What is the power dissipated by hitting the resistor R? এই জিনিসটা একটু খেয়াল করি, আমরা বলতেছি এইখানে তিনটা ভ্যালু রেজিস্টারের ভ্যালু ইকুয়াল। এখানে পুরো কোশ্চেনে আর কোনো কিছুই দেওয়া নাই, শুধু বলছে আমাদের ব্যাটারি থেকে বের হওয়া পাওয়ারের ভ্যালু কত, 12 ওয়াট। সামহাও আমাদেরকে এই পাওয়ারটাকে এদের মধ্যে ভাগ করতে হবে। দেখাচ্ছি। Whatever the current that flows through here is gonna pass entirely through here, and the current is gonna divide into two equal parts over here, ঠিক আছে? So what I need you to understand, current through the P সেটাকে যদি I ধরি, তাহলে কারেন্ট থ্রু কিউ হবে হচ্ছে I/2। দেখো এটা বুঝো কিনা, এটা বুঝো? এন্ড কারেন্ট থ্রু আর সেটা কত হবে, I/2 হবে, সরি I/2 হবে, কারণ কারেন্টটা আলটিমেটলি এখানে পাস করার সময় কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। নো, হ্যাঁ I1 না, অ্যাকচুয়ালি আমি কমার্স, আচ্ছা দাঁড়াও আমি সুন্দর করে লিখি। আমি যে কেয়ারলেসলি লিখতে গিয়ে হচ্ছে সব তালগোল পাকায় ফেলছি, ভালো করে লিখতেছি, দাঁড়াও। হোয়াট আই মিন, এখান থেকে আমাদের ব্যাটারিতে যে কারেন্টটা বার হবে, সেই কারেন্টটা আমাদের পি রেজিস্টার দিয়ে পাস করার পর এই জাংশনে এসে দুটো ইকুয়াল পার্টে ভাগ হবে, যেহেতু আমাদের আইডেন্টিক্যাল রেজিস্টার বলে দিছে। তার মানে হচ্ছে কারেন্ট থ্রু পি কে যদি আমি আই ধরে নেই, লেটস সে উই আর অ্যাজিউমিং দিস, লেট ইন দ্যাট সিনারিও আই কিউ এর ভ্যালু কত আসবে, I/2 আসবে। একইভাবে আই আর এর ভ্যালু কত আসবে, I/2 আসবে। তুমি যদি এখন সবগুলো কম্পোনেন্টের পাওয়ার হিসাব করো, পাওয়ার অফ দ্য পি রেজিস্টার হবে হচ্ছে আই স্কোয়ার, লেটস সে সবার রেজিস্টারকে ধরে নিলাম হচ্ছে এক্স, কারণ আর যেহেতু ওরা অলরেডি ইউজ করে ফেলছে, আর ইউজ করতে যাচ্ছি না। মনে করো রেজিস্ট্যান্স ধরে নিলাম হচ্ছে এক্স ওহম, এটা হচ্ছে এক্স ওহম, এটা হচ্ছে এক্স ওহম, ঠিক আছে? তাহলে এটা রেজিস্টার পাওয়ার হবে হচ্ছে আই স্কোয়ার এক্স, এটার পাওয়ার হবে কত, I/2 হোল স্কোয়ার ইন্টু এক্স, এটা হিসাব করলে আসবে হচ্ছে আই স্কোয়ার এক্স বাই 4। একইভাবে পাওয়ার অফ দ্য আর, এটা আসবে হচ্ছে I/2 হোল স্কোয়ার ইন্টু এক্স, সেটা আসবে হচ্ছে আই স্কোয়ার এক্স ডিভাইড বাই 4। এখন তুমি দেখো আমাদের ইন্ডিভিজুয়াল পাওয়ারের রেশিওটা একটা খুব ইউনিফর্ম রেশিও চলে আসছে। রেশিওটা কত, 1:1/4:1/4। এটাকে যদি তুমি এই রেশিওটাকে যদি মানুষ করো, সবগুলোকে যদি ইন্টিজার বানাতে যাও, মাল্টিপ্লাই অল সাইজ বাই 4 which you can do for a ratio, তাহলে সেটা হবে হচ্ছে 4:1:1। এই হচ্ছে আমাদের তিনটা রেজিস্টারের পাওয়ার রেশিও। এখন তুমি 12 ওয়াটকে এই রেশিওতে ভাঙো, বাকিটা সহজ। 12 ওয়াটকে টোটাল ব্যাটারি পাওয়ার সাপ্লাই পাওয়ার হচ্ছে 12 ওয়াট। এই 12 ওয়াটকে তুমি 4:1:1 রেশিওতে ভাঙবা। আর তোমাকে বাই করতে বলছে কোনটার পাওয়ার, কোশ্চেন পড়ো আবার। What is the power dissipated by hitting in the resistor R? তোমাকে লাস্ট কম্পোনেন্টটুকুর পাওয়ার বের করতে হবে, তার মানে তোমাকে এইটুকু পাওয়ার বের করতে হবে। এইটুকু পাওয়ার হবে হচ্ছে 1/6 × 12। 6 কোথা থেকে আসছে, 4+1+1, রেশিও টোটাল সাম হচ্ছে 6, আর এই পার্টটুকু হবে 1/6, মানে এই পার্টটুকু হওয়ার কথা 1/6, এই পার্টটুকু হওয়ার কথা 1/6, আর এই পার্টটুকু হওয়ার কথা কত, 4/6 অফ দ্য টোটাল পাওয়ার। যদি কিউ আর আর সেম না থাকতো, গুড, কিউ আর আর সেম না থাকলে আমরা ম্যাথটা করতে পারতাম, যদি আমাদের কিউ আর আর এর অ্যাটলিস্ট রেজিস্ট্যান্সের রেশিওটা বলে দিত। হ্যাঁ, মনে করো কিউ আর আর এর রেজিস্ট্যান্সের রেশিও যদি ওরা বলে দিত, যে ধরো রেজিস্ট্যান্সের রেশিও বলে দিচ্ছে 2:3,
তাহলে কারেন্ট রেশিও হতো 3:2, অপোজিট রেশিওতে কাজ করতো। তো ওইখান থেকে তুমি হচ্ছে এই যে সেম জিনিসটা করতে পারো, তখন তোমার 4:1 আসতো না, ডিফারেন্ট একটা নাম্বার আসতো এখানে, বাট তখন তুমি রেশিও দিয়েও করতে পারতা। স্যার এক মিনিট, বুঝছো কথা? বলো। স্যার সেকেন্ড লাস্ট লাইনটা 1:1/4 এটা একটা রেশিও। আমি মানে নিচের রেশিওটা মানে বুঝতে পেরেছি, বাট লাইক পি এর এটা হচ্ছে 4 পাচ্ছে একটু বা 4টা পাচ্ছে। 4% of the total power supplied to the entire circuit. আচ্ছা, যদি আমি সেকেন্ড লাইন মানে সেকেন্ড লাস্ট লাইন রেশিওটা দিয়ে যদি করতে চাই, এটা দিয়ে, হ্যাঁ তাহলে কিভাবে করতে পারবো? আচ্ছা যদি এটা দিয়ে করতে চাই, এটা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নাই। দিস উড মিন দ্যাট দিস পোর্শন ইজ সাপোজ টু বি 1/4 ডিভাইড বাই 1 প্লাস 1/4 প্লাস 1/4 ইন্টু 12। এটা তুমি ক্যালকুলেটর বসায় দেখো, তুমি 2 ওয়াটই পাবা। সেম মেকানিজম, যতটুকু পার্ট বের করছো ওইটুকু পার্ট নিউমারেটর, আর টোটাল সামটা হচ্ছে ডিনোমিনেটর। ওয়ান বাই প্লাস ওয়ান বাই আর হোল ইনভার্স, হ্যাঁ হোল ইনভার্স বলতে হবে, নাহলে স্টুডেন্ট বুঝবে না। তারপর বলো। ওকে, উই হ্যাভ রিকোয়েস্ট ফর 45। তোমার 36 পারছো সবাই? স্যার 36 স্যার 36 36, আচ্ছা তোমরা 37 পারছো? স্যার 37 এর প্রবলেম আছে। 37 কনসেপচুয়াল প্রবলেম, এটা একটু দেখাই। 37 নিয়ে 37 ডিফিকাল্ট না, বাট কারো কারো কনফিউশন থাকতে পারে। 37 নাম্বারটা করাচ্ছি, 37 নাম্বারটা দেখেন। Question 37 বলছে 4 resistors of equal value are connected as shown. How will the powers to the resistor change when the resistor W is removed? This is such an amazing MCQ. এই ম্যাথটা করার বেসিক দুটো উপায় আছে, সবাই একটু স্ক্রিনে দেখো। এই ম্যাথটা করার বেসিক দুটো উপায় আছে। একটা হচ্ছে তুমি যদি লজিক্যাল প্রপোর্শনালিটি এবং রেশিও কনসেপ্টগুলোতে সাফার করো, which you should not, but let's say তুমি এটা ভালো পারো না, your brain cannot capture this properly, or you just find it difficult, like organic chemistry, pointing fingers, doing racism. However, whatever it is, সেই সিনারিওতে তুমি যে কাজটা এসেন্সিয়ালি করতে পারো, take this circuit out and put numbers to the components, and পুরোটা তুমি গ্রস ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করে তুমি ডিসিশন নাও যে কারেক্ট আনসার কি দিব। আমি এই মেথডটা আগে দেখাচ্ছি, এন্ড তারপর আমি রেশিও পার্টটা দেখাবো, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু দ্যাট। খেয়াল করি, আই এম গোনা টেক দ্য সার্কিট রাইট ওভার হিয়ার। মনে করো পোলবান, স্ক্রিনে দেখো, লেটস সে আমি ধরে নিলাম এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এই সবগুলো হচ্ছে 2 ওহম করে। আমি যেটা 1 ওহম ধরে করতে পারতাম, আমি 2 ওহম ধরছি, কারণ 2 ওহম দিয়ে করাটা একটু ইজিয়ার হবে আমার জন্য, সেই জন্য। কোশ্চেনে বলছে দ্যাট, কই গেল কোশ্চেন, কোথায় গেল? For resistors of equal values are condition, how will the powers of the resistors change when resistor W is removed? W remove করবা মানে হচ্ছে তোমার বাকিগুলো কিন্তু থাকবে। W remove করা মানে হচ্ছে তোমার X Y Z এই তিনটা এসেনশিয়ালি থেকে যাবে। সো খেয়াল করি, আমি যখন সবগুলো কম্পোনেন্টের রেজিস্টারকে 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম করে ধরছি, তাহলে এটার পাওয়ার কত আসবে? এটা বোঝার উপায় হচ্ছে, ক্যালকুলেশন ইজ প্রিটি সিম্পল। এই দুটো রেজিস্টারের কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত? 1 হওয়ার কথা না? এই দুটোর কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত হওয়ার কথা? 1 হওয়ার কথা। তাহলে আমাদের সার্কিটের এই পার্টটুকুর অ্যাভেলেবল ভোল্টেজ কত হওয়ার কথা? অর্ধেক অফ দ্য সাপ্লাই, মানে এটুকু টোটাল 1 ওহম, এটুকু টোটাল 1 ওহম, ঠিক? তাহলে এটুকু ভোল্টেজ হওয়ার কথা 6 ভোল্ট, এটুকুর ভোল্টেজ কত হওয়ার কথা? 6 ভোল্ট। এটাকে বুঝো? সো এখন তুমি সবগুলো পাওয়ার বের করো। আমাদের PW ইকুয়ালস টু PX ইকুয়ালস টু PY ইকুয়ালস টু PZ, সবগুলোর ভোল্টেজ হবে কত? 6 স্কয়ার ডিভাইড বাই 2, V স্কয়ার ডিভাইড বাই R ইউজ করতেছি। এখান থেকে কত আসে? 18 ওয়াট আসে। এই হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ফার্স্ট সিনারিও, যেখানে আমরা এখনো W কে রিমুভ করি নাই। We still didn't remove the W resistor. Now we're going to remove the W resistor and see what happens to the power value for the other three components. এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার?
এনি কোশ্চেন? লেটস হ্যাভ এ লুক। এখন আমরা ডাব্লিউটাকে রিমুভ করে দিলাম। তোমরা তো আর আমার মতো মুছে ফেলতে পারবে না। সে মনে করো হচ্ছে আমি এটাকে এরকম করে পেন্সিল দিয়ে ক্রস আউট করে দিলাম। এখন জিনিসটা যেটা হবে, এর মধ্যে ডিফারেন্ট কালার মেবি রেড, রেড, হ্যাঁ রেড। কারেন্ট এদিক দিয়ে আসবে, পুরো কারেন্টে আমাদের এই এক্স দিয়ে ট্রাভেল করে তারপর আমাদের এই জাংশনে এসে তারপর হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে ডিভাইড হবে, ঠিক না? এখন তুমি দেখো এই পার্টটুকু রেজিস্ট্যান্স হয়ে গেছে কত 1, আর লেফট পার্টের কম্বাইন রেজিস্ট্যান্স হয়ে গেছে কত 2। তাহলে আমাদের ভোল্টেজ শেয়ার হওয়ার কথা কত রেশিওতে? 2:1 রেশিওতে শেয়ার হওয়ার কথা। সাপ্লাই ভোল্টেজটা 2:1 রেশিওতে শেয়ার হবে, কারণ এখন তো সিরিজ কম্পোনেন্ট। এক্স এর সাথে ওয়াই জেড এর প্যারালাল কম্বিনেশন কিভাবে আছে? সিরিজে আছে। এখন তুমি দেখো এই 12 ভোল্টকে যদি আমি 2:1 রেশিওতে ভাগ করি তাহলে কত পাবো? এদিকে আসবে হচ্ছে 8 ভোল্ট, এদিকে আসবে কত 4 ভোল্ট। ঘটনা বুঝতেছো? এখন তুমি আলাদা আলাদা করে আবার পাওয়ার ক্যালকুলেট করো। পাওয়ার অফ দ্য এক্স হবে হচ্ছে 8 স্কয়ার ডিভাইড বাই 2, দ্যাট গিভস ইউ হাউ মাচ? 32 ওয়াট, 32 ওয়াট, 1864, হ্যাঁ ঠিক আছে। এন্ড পাওয়ার অফ দ্য ওয়াই ইকুয়ালস টু পাওয়ার অফ দ্য জেড, এই দুটো পাওয়ার সেমই হবে, সেটা হবে হচ্ছে তোমার 4 স্কয়ার ডিভাইড বাই 2, দ্যাট ইজ অনলি 8 ওয়াট। স্যার 8 ভোল্ট আর 4 ভোল্ট কে আমরা জাস্ট রেশিও বাই ওয়াইজ মানে এটা হবে 2/3 অফ দ্য হোল, এটা হবে 1/3 অফ দ্য হোল, ওই হিসাব থেকে আমি এটা 4 লিখলাম। হ্যাঁ, আমি পুরো ক্যালকুলেশনটা ভোল্টেজ দিয়ে করছি। তুই যদি পুরো ক্যালকুলেশন কারেন্ট দিয়ে করতে পারো, তোমার মেথডের উপর এটা ম্যাটার করবে না। তোমার ম্যাথ যদি ঠিক থাকে তুমি আলটিমেটলি এই নাম্বারগুলোই পাবে। এখন তুমি চিন্তা করো যে আমার যখন ডাব্লিউ কে সরাই ফেলছি, এক্স ওয়াই জেড এর পাওয়ার কি হয়েছে? আগে সবারই পাওয়ার ছিল 18 করে, তুমি দেখতেছো এক্স এর পাওয়ার বেড়ে গেছে, ওয়াই জেড এর পাওয়ার কি হয়েছে? কমে গেছে। নাও ইউ গো হেয়ার এন্ড চুজ দ্য নাম্বার। বুঝে গেছে? এই ধরনের চাকরিগুলো তুমি চাইলে এই কাজটা করতে পারবা। ইট উইল কস্ট ইউ a little bit more time, but you will be sure about your answer. হ্যাঁ, 36 হয়েছিল। আচ্ছা যাচ্ছি, 1 মিনিট। এটা হচ্ছে একটা উপায়। অল্টারনেট উপায়টা তোমাদেরকে বলতেছি। অল্টারনেট উপায়টা হচ্ছে if you go for the logical decision making for this whole scenario, so I'm gonna do it in this place. বলবান, লজিক্যাল ডিসিশন মেকিং প্রসেসটা দেখো। জাস্ট হ্যাভ look at the board. অবজার্ভ, আমাদের এই ইএমএফ সোর্স, আচ্ছা আমি সার্কিটটাকে এই পাশে নিয়ে আসি। আমাদের ইএমএফ সোর্সটা এসেনশিয়ালি কি ফিক্স না? ইএমএফ সোর্সটা তো ওভার দ্য টাইম চেঞ্জ হচ্ছে না। আই নিড টু আন্ডারস্ট্যান্ড, যখন আমাদের ডাব্লিউ রেজিস্টার থাকবে, আমরা যদি সার্কিটের মেইন কারেন্টকে যদি আমি আই ধরি, সার্কিটের মেইন কারেন্টকে আই ধরবো, আচ্ছা ধরি, সমস্যা নাই। মনে করো সার্কিটের মেইন কারেন্টকে আমি আই ধরলাম, সেক্ষেত্রে এদিকে কারেন্ট ফ্লো হবে কত? I/2। এদিকে কারেন্ট ফ্লো হবে কত? I/2। এটা তো কারেন্ট ফ্লো হবে কত? I/2। এটা তো কারেন্ট ফ্লো হবে হচ্ছে I/2। সবারই কারেন্ট ফ্লো হবে I/2 করে। এই সময়তে সবার পাওয়ার সেম হবে। I'm now going for the I current because that's easier for logical decision making. I'll show you how. এখন মনে করো আমি W টাকে রিমুভ করে ফেললাম। Let me draw that with green. W টাকে রিমুভ করে ফেলছি। এখন আমাদের সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্স কত হবে? আগের সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ছিল হচ্ছে শুধু R. What do I mean by this? আগে আমাদের এইটুকু রেজিস্ট্যান্স ছিল R/2, দুটো ইকুয়াল রেজিস্টার। এইটুকু রেজিস্ট্যান্স ছিল কত? R/2, R/2 সিরিজ অ্যাড করলে কত আসে? R। বুঝতেছো? মনে করো এটার রেজিস্ট্যান্স যদি আমি R ধরি, R ওহম, এটার রেজিস্ট্যান্স যদি R ওহম ধরি, তাহলে আমাদের এই দুটো প্যারালাল কানেক্ট করা থাকলে মোট রেজিস্ট্যান্স কত হবে? R/2 হওয়ার কথা। এটা কি বুঝো বলবান? ইকুয়াল রেজিস্টার প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করা থাকলে কি হয়? সিঙ্গেল রেজিস্টার ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ব্রাঞ্চেস করলে পাওয়া যায়। আর এখানে হচ্ছে R ওহম, এখানেও হচ্ছে মনে করো R ওহম। সো মোট মিলে আমাদের এইটুকু হচ্ছে R/2, আর এটুকু হচ্ছে R/2। মোট মিলে অ্যাড করলে আসে হচ্ছে R। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স যখন R ছিল তখন কারেন্ট ছিল হচ্ছে I। খুব ভালো করে খেয়াল করি, V equals to IR, এটা আমাদের মনে রাখা লাগবে। যখন আমি এই রেজিস্টারটাকে আমি বাদ দিয়ে দিব, তখন সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? খেয়াল করো, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এখানে হবে শুধু R, এখানে হবে হচ্ছে R/2। R প্লাস R/2 করলে কত হয়? 1.5R। বুঝা যাচ্ছে? তাহলে এসেনশিয়ালি আমাদের এখানকার কারেন্টটা আগের থেকে কি হবে? কমে যাবে। এই রেশিও হচ্ছে 3/2, তাহলে এটা হইতে হবে কত? 2/3I হইতে হবে। এই হিসাবটা কি বুঝতেছো? কারণ ইএমএফ এর সোর্স তো সেম আছে। তুমি ভোল্টেজ সোর্সটাকে সেম রেখে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করতেছো, সো তোমার কারেন্টটা অপোজিট রেশিওতে চেঞ্জ হতে হবে, যাতে করে মোট মিলে প্রোডাক্টটা সবসময় কি হয়? এক্স্যাক্টলি সেম নাম্বারটাই আসে।
ডেফিনেটলি এখানে আমাদের একটা সার্টেন ভোল্টেজ সোর্স আছে, সেটা হচ্ছে মনে করো ভি। বাই ওমস ল উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভি ইকুয়ালস টু আইআর টা ট্রু হওয়ার কথা, ভি ইকুয়ালস টু আইআর টা ট্রু হওয়ার কথা। কারণ আমাদের তো ব্যাটারি প্রপার্টি চেঞ্জ করলে আমাদের সোর্সের যে ভোল্টেজ, আমি এখানে ইএমএফ না লিখে ভোল্টেজ লিখতেছি কারণ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বদার করতেছি না, তাই জন্য এই ভিটা আমাদের চেঞ্জ হওয়ার কথা না। সো তোমার আরটাকে যদি কোনো একটা সার্টেন রেশিওতে আমি চেঞ্জ করে ফেলি, তোমার কারেন্টটা রিভার্স রেশিওতে বা ইনভার্স রেশিওতে চেঞ্জ হবে, যাতে মোট মিলে আমাদের প্রোডাক্টটা সেম থাকে। যেহেতু আমাদের আগে টোটাল রেজিস্ট্যান্স ছিল হচ্ছে একটা ভ্যালু, আগের রেজিস্ট্যান্স ছিল শুধু আর, এই যে আর বাই টু প্লাস আর বাই টু অ্যাড করে আমি শুধু আর পাইছিলাম। আর যখন আমি হচ্ছে ডাব্লিউটাকে রিমুভ করে ফেলবো, তখন আমার টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে হচ্ছে এখান থেকে আসবে শুধু আর, আর এটুকু থেকে আসবে হচ্ছে আর বাই টু। ঠিক আছে, তো আর 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 বাই টু অ্যাড করলে পাবো হচ্ছে 1.5 আর। সো সেকেন্ড সিনারিওতে যখন আমরা ডাব্লিউ রেজিস্টারটাকে রিমুভ করে ফেলতেছি, তখন আমাদের এই রেজিস্টার নতুন রেজিস্ট্যান্সের টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে 1.5 আর, আর কারেন্টের ভ্যালু হয়ে যেতে হবে হচ্ছে তার অপোজিট রেশিও। সো 1.5 basically means what fraction? 1.5 basically means 3/2. সো রেজিস্ট্যান্স যদি আমাদের আর থেকে 3/2 হয়, তাহলে কারেন্টকে আই থেকে 2/3 আই হইতে হবে, যাতে করে মোট মিলে মাল্টিপ্লাই করলে সেম নাম্বারটাই অ্যাভেলেবল হয়। বুঝা গেছে? আচ্ছা, সো এখন তুমি দেখো আমাদের এই কম্পোনেন্টের মধ্যে আগে কারেন্ট ছিল হচ্ছে, প্রিভিয়াসলি দ্য ডাব্লিউ কারেন্ট ওয়াজ আই বাই টু। এখন কিন্তু কারেন্টটা স্প্লিট হচ্ছে না, কারেন্টটা পুরোটাই ফ্লো করছে, সো এটা এখন হয়ে গেছে 2/3 তো তোমার ওভারঅল কারেন্ট থ্রু এক্স বাড়ছে না? ওভারঅল কারেন্ট থ্রু এক্স কি হবে? বাড়ছে। তার মানে এটা পাওয়ার বাড়বে, এবং ওভারঅল কারেন্ট এখন আগের থেকে কমে গেছে। তার মানে আগে আমাদের এদের মধ্যে কারেন্ট ফ্লো ছিল I/2 বাট এদের মধ্যে এখন কারেন্ট হবে হচ্ছে I/3 কারণ এই কারেন্টটা এখন কি হবে, ওয়াই আর জেড এর মধ্যে দুইটা টুকরা হবে। সো এদের মধ্যে ওভারঅল কারেন্ট হচ্ছে কমে যাবে, অ্যাজ এ রেজাল্ট এদের ইন্ডিভিজুয়াল পাওয়ার কি হবে, কমে আসবে। ভোল্টেজ অ্যাক্রস এক্স বাড়বে, ইয়েস। সো লজিক্যাল ডিসিশন মেকিং করতে গেলে তোমাকে অনেকগুলো ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হয়, আর তুমি যদি ডিরেক্টলি নাম্বার দিয়ে কাজ করো, তাহলে ওরকম ফ্র্যাকশন নিয়ে কাজ করার বদারেশন কম। ইফ ইউ ওয়ান্ডার যে স্যার এখানে আমরা কত ভোল্টেজ আর কত রেজিস্ট্যান্স নেব, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল আছে কিনা? নো, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। জাস্ট কোশ্চেনের গিভেন লজিকটা তুমি ফুলফিল করতে পারলে হয়েছে। কোশ্চেনে যেহেতু আমাদের এখানে বলছে ফর রেজিস্ট্যান্স অফ ইকুয়াল ভ্যালু, সো তোমার এসেনশিয়ালি ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা রেজিস্ট্যান্স ভ্যালু কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে। তুমি 1 1 1 1 দিতে পারতা, 10 10 10 দিতে পারতা। নাও আমি এইরকম নাম্বার চুজ করছি এই জন্য বিকজ আই হ্যাভ বিন সলভিং দিস এমসিকিউ ফর সো লং, আই নো হুইচ নাম্বারস উইল নট এন্ড আপ উইথ ফ্র্যাকশন। বাট তুমি যদি নর্মাল নাম্বার দাও, তোমার আনসারগুলো ফ্র্যাকশন হতে পারে, ডাজন্ট ম্যাটার। তুমি ডেসিমাল পয়েন্টে ভ্যালু লিখবা, কম্পেয়ার করবা, দ্যাটস ইওর জব। ফ্র্যাকশন হয়েছে কি হয় না এটা নিয়ে তোমার বদলাশন করার দরকার নাই। মেক সেন্স? বুঝছো না বুঝো নাই? এইটা তো একটা খুব ডিফিকাল্ট কোশ্চেন। ডিফিকাল্ট কোশ্চেন কেন বলতেছি, যদি টাইম ফ্রেম নিয়ে চিন্তা করো, আমাদের টোটাল 1 hour 15 minutes, মানে হচ্ছে তোমার 75 মিনিটের মধ্যে তোমার আনসার করতে হবে হচ্ছে 40টা এমসিকিউ। এই 40টা এমসিকিউ এর মধ্যে 40 এমসিকিউ লিখি, 40 এমসিকিউ। এই 40 এমসিকিউ এর মধ্যে তুমি যখন প্রথমবার পুরোটা গো থ্রু করবা, লেটস সে ফর দ্য ফার্স্ট সুইপ 1 নাম্বার থেকে 40 পর্যন্ত, তোমার টোটাল টাইম লাগছে হচ্ছে লেটস সে 50 মিনিটস। ঠিক আছে, এই ফার্স্ট সুইপের মধ্যে দেখা যাবে যে তোমার অ্যাবাউট 25 থেকে 30 টাইমস আনসার করা হয়ে গেছে। সো ইউ ক্যান হ্যাভ সাম 15 টু 10 to 15 এমসিকিউস রিমেইনিং। তুমি এর মধ্যে কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো দ্বিতীয়বার গো থ্রু করার সময় তুমি অল্প সময়ে আনসার করে ফেলতে পারবা। আমি জিনিসটা বলতেছি, টোটাল 40টা এমসিকিউ এর মধ্যে তোমার অ্যাবাউট 5টার মতো এমসিকিউ থাকবে যেগুলো তোমাকে কন্টিনিউয়াসলি বাক করতে থাকবে। লাইক ইউ ফিল লাইক ইউ হ্যাভ কারেক্টেড দিস বাট ইউ ডোন্ট নো ফর শিওর। অথবা এমনও হতে পারে যে তুমি কোশ্চেন পরে বুঝতেছো না যে এই প্রবলেমটাকে আমি কোথা থেকে অ্যাপ্রোচ করবো, লাইক হোয়ার টু স্টার্ট। যেমন আমি একটা এক্সাম্পল যদি তোমাকে বলি, ডিফ্রেকশন গ্রেডিং এর ম্যাথ দিছে, বাট তোমাকে অ্যাঙ্গেলটা সার্কুলার স্ক্রিন না দিয়ে ফ্ল্যাট স্ক্রিন দিছে। তোমার মাথা যদি না আসে যে লিনিয়ার ইনফরমেশন ইউজ করে আমার ট্রাইগোনোমেট্রি দিয়ে অ্যাঙ্গেল বের করতে হবে, তুমি প্রবলেমটা সলভ করতে পারবা না। ইফ ইট জাস্ট ডাজন্ট পপ ইন ইউর হেড যে ট্রিগোনোমেট্রি ইউজ করে আমার অ্যাঙ্গেল বাই করতে হবে, তারপর আমি হচ্ছে ডিসাইন থেকে টেন লম্বা করতে পারবো, ইউ সিম্পলি ক্যানট ডু দিস ম্যাথ। ইউল বি অলওয়েজ লুকিং ফর অ্যাঙ্গেল কই, রাইট? সো দ্যাটস দ্য আইডিয়া। যেরকম হতে পারে যে লেটস সে ইউ নিড এ সার্টেন মেথড টু ওয়ার্ক ফর দ্য এমসিকিউ, বাট সামহাউ দ্যাট ইজ নট পপিং ইন ইউর হেড,
then you'll be stuck in this thing and you might actually go for any mini or whatsoever. uh, I'm not recommending this, but honestly speaking, it is better to do that for certain MCQs other than going total haywire in your head. আমি তো সারা বছর পরিশ্রম করছি, আমার একটা এমসিকিউ কেন হবে না, আমি বাকি এমসিকিউ দিকে তাকাবোই না, আই হ্যাভ টু সলভ দিস। I mean, if you get tunnel vision in your exam hall, that's the worst thing that you can do. No, you have to make sure that আমি যেগুলো পারি সেগুলো শেষ করতেছি, যেগুলো একটু কম পারি সেগুলো পরে করতেছি, যেগুলো একদম পারি না সেগুলো নিয়ে আফসোস করতেছি না। দ্যাটস ইট। রিপিট কোশ্চেনস যেগুলো আসে হুম। ওগুলো জেনারেলি ডিফিকাল্ট কোশ্চেনস গুলো তো রিপিট কোশ্চেনস আসে জেনারেলি যে কোশ্চেন গুলো কমন পড়ে সাধারণত এটা তুমি কি বললা? তুমি বলতেছো যে ডিফিকাল্ট কোশ্চেন গুলো কম পড়ে না? মানে একদম সেম কোশ্চেন আসে না মাঝে মাঝে এমসিকিউ তে, হ্যাঁ হ্যাঁ যেগুলো অনেক ডিফিকাল্ট হ্যাঁ, ওইগুলো তো সাধারণত রিপিট আসে না। মানে যেগুলো রিপিট আসে সাধারণত ইজি কোশ্চেনস গুলো দেয়। এটা হইতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট আমি টিপিক্যালি জিনিসটা দেখছি সেটা হচ্ছে এক্সামিনাররা কিছু স্পেসিফিক কোশ্চেন আছে যেগুলা বারবার দিতে পছন্দ করে। যেমন তোমাদেরকে আমি এলিভেটরের একটা এমসিকিউ করাইছিলাম না, মনে আছে? যে খালি এলিভেটরের উঠতে এত পাওয়ার লাগে, এখন এতগুলো মানুষ আছে, এখন কত পাওয়ার লাগবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে হিসাব করতে হয়েছিল। এলিভেটর না, সরি এসকেলেটর, এলিভেটর না এসকেলেটর, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার করাইছিলাম। এই এমসিকিউটা আবার হচ্ছে যে মেজর 22 পরে কোশ্চেনে ছিল, লাস্ট দিন আমরা যে কোশ্চেনটা করালাম ওই এমসিকিউতে ছিল। ওটা কিন্তু এসেছিল একটা খুব ইজি এমসিকিউ না, তোমার অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে হিসাব করে টোরে তারপর বাই করতে হয়। তো আই উডন্ট এগ্রি টু ইউ, এনিথিং ক্যান হ্যাপেন। যেগুলো বারবার রিপিট আসে না, এই প্যাটার্ন বাই করার জন্য তোমার যে পরিমাণ সময় লাগবে, ওই সময় তুমি তার থেকে আরো সলিড প্রিপারেশন নিতে পারবে। বলেন তারপর প্রবলেম বলেন। 36 দেখি, তারপর 45 যাচ্ছি, সমস্যা নাই। 36 কেন পারো নাই বলো? এটা কোনো কথা? 36 দেখি। সিম্পল ভাবে বলতে কি ব্যাপার, আমার কিছু কন্ট্রোল ভি কাজ করতেছে না কেন? কিবোর্ড কি নষ্ট হয়ে গেছে নাকি? না, I don't believe what is saying. What just happened? Oh, crap. তাই তো বলি, কি ব্যাপার? ভুল অপশন সিলেক্ট করা ছিল, খেয়াল করি। বলবান কোশ্চেনে বলছে যে the resistance of a metal cube is measured by placing between two parallel plates as shown. The cube has volume V and made from material with resistivity rho. It says it's cube, it doesn't say cuboid. তার মানে সব সাইডের ডাইমেনশন কি? তাহলে ভলিউম ইকুয়ালস টু লেন্থ কিউব, লেন্থ ইকুয়ালস টু ভলিউম টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? আর এরিয়া ইকুয়ালস টু লেন্থ স্কোয়ার্ড, ঠিক আছে? এখন তোমার বলছে হচ্ছে এই জিনিসটা ইউজ করে বাই করতে বলছে এই দুইটা ফেসের ইন বিটুইন রেসিস কত হবে। আসো হিসাব করি। আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ওভার এ। এই দুইটা ফেসের জন্য আমাদের এই সারফেস থেকে এই সারফেস পর্যন্ত লেন্থ হবে হচ্ছে এল। আর আমি যদি এখানে জাস্ট রাফলি আমি এরিয়াটা দেখাই, এই টোটাল এরিয়াটা কত হবে? এই টোটাল এরিয়াটা হবে হচ্ছে এল স্কোয়ার, কারণ এটার ডাইমেনশন সব দিকে এল। তো এই ভ্যালুগুলো আস্তে ধীরে বসাও। তাহলে রো ইন্টু এল ডিভাইড বাই এল স্কোয়ার, এল আর এল স্কোয়ার বাদ, তাহলে থাকলো হচ্ছে রো ডিভাইড বাই এল। আমাদের যেহেতু কোশ্চেনে সবগুলো অপশনই ভলিউমের টার্মসে দেওয়া, তো এল এর ভ্যালুটা বসাই দিলে তোমার এটা চলে আসবে। আলটিমেটলি তুমি পাবা হচ্ছে রো ডিভাইড বাই ভলিউম টু দি পাওয়ার 1/3। বুঝে গেছে?
তুমি কোনটা বলছিলা? শিওর? ওই যে এই রিলেশনশিপটাকে না এখানে রিপ্লেস করে দিয়েছে, কারণ আমাদের অপশন চয়েসে কোথাও তো এল এর টার্মসে দেয় নাই, সবগুলো ভলিউমের টার্মসে দিছে। স্যার তাহলে এই যে cos to l স্কয়ারটা কেন কিভাবে দেওয়া ওই যে কিউবয়েড যে, সরি কিউব যে, কিউবের যে কোনো অপোজিট দুটো ফেস, যে কোনো একটা সারফেসের এরিয়া কত হবে, সাইড লেংথ ইনটু সাইড লেংথ, সবগুলো সাইড লেংথ যদি ইকুয়াল, তাহলে এল ইনটু এল মাল্টিপ্লাই করলে তোমার এল স্কয়ার চলে আসে। তারপর 46 বলছিলা সামিন, তুই কোনটা যেন বলছিলা? 45 স্যার 45 দেখবো, 45 দেখবো। 45 সহজ আছে, 45 নিয়ে আমাদের কিছু লেখা লাগবে না, এটা বেসিক। 45 আমি এখানেই দেখাই, 45 এর জন্য আমার কষ্ট কম। ও 45 দেখো, 45 কোশ্চেন কি বলছে খেয়াল করি। ইট সেজ in the circuit below the ammeter reading is I and the voltmeter reading is V. When the switch is closed, which row describes what happens to I and V? সবাই একটু সার্কিটটা খেয়াল করো, আমার কথা শোনো বা স্ক্রিনে তাকাও। মনে করো এটা পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ মার্ক না করলেও হবে। When the switch is open, everybody please have a look. When the switch is open, the current has to flow through the ammeter, through the first resistor, come to this junction. Cannot flow down. It has to go up and flow through this resistor, eventually come down here, eventually go back to the supply. এটা হচ্ছে তোমার pathway. But the moment you will close the switch, it is going to produce a short circuit across the second resistor. Short circuit মানে হচ্ছে bypass path. Bypass মানে হচ্ছে এক্স্যাক্টলি বলতেছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিও হচ্ছে, let me draw that with red maybe. If we close the switch, current will start from here, current will come over here, and when the current comes over here, it has two different pathways to choose from: zero resistance path, some resistance path. 100% current will flow through zero resistance path. কারণ যদি রেশিও দিয়ে ডিভাইড করো, যে প্যাথে কোনো রেজিস্ট্যান্স নাই সেই প্যাথে কারেন্ট ফ্লো ভার্চুয়ালি কি হওয়া পসিবল, ইনফাইনাইটলি বিগ হওয়া পসিবল। সো তখন আর কারেন্টটা কি হবে না, উপরের প্যাথে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবেই না, অল টুগেদার কারেন্ট ফ্লো কত হবে, জিরো হবে। সো মোট মিলে আমাদের এই ভোল্টমিটার রিডিং কত আসবে, জিরো আসবে। এটা হচ্ছে একটা বুঝার উপায়। অল্টারনেটিভ আরেকটা বুদ্ধি বলি, খেয়াল করো। আমি এখানে একটা জিনিস আঁকতেছি, এই যে এটা একটা রিপিট এমসিকিউ ছিল। মনে করো এটা একটা আমাদের একটা প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে? এই প্যারালাল কম্বিনেশনের দুটো রেজিস্টার ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে 10 ওহম আর একটা হচ্ছে 30 ওহম। এটা টোটাল রেজিস্ট্যান্স কত হবে, বসাও, ক্যালকুলেটর বসাও। 10 ইনভার্স 1 প্লাস 30 ইনভার্স 1, দুই পাশে ব্র্যাকেট হোল ইনভার্স, কত আসছে? 12 আসা কথা। আচ্ছা 7.5 আসছে, ভালো কথা। এক্স্যাক্টলি না? হ্যাঁ 7.5 ওহম আসছে। এখন মনে করো আমি যদি এই সেম ব্রাঞ্চে একটা ক্লোজ সুইচ লাগাই দিই, তাহলে টোটাল ওভারঅল রেজিস্ট্যান্স কত হওয়ার কথা? ক্লোজ সুইচের রেজিস্ট্যান্স কত? সো একটু কষ্ট করে ক্যালকুলেটর এসে লেখো, ব্র্যাকেট দিয়ে লেখো 10 ইনভার্স 1 প্লাস 30 ইনভার্স 1 প্লাস 0 ইনভার্স 1 ব্র্যাকেট হোল ইনভার্স, হুবহু এই জিনিসটা লেখো, কত আসে? লেখো না, লেখো। জিরো ওহম কেন, ম্যাথ বিকজ ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই দেখে? না না, এটা just একটা ক্লোজ সুইচ, দিস ইজ নট এ ব্যাটারি, দিস ইজ এ ক্লোজ সুইচ। তাহলে তো জিরো রেজিস্ট্যান্স, বিকজ রেজিস্টার। এটাকে যদি তুমি, আচ্ছা এটা যদি তুমি ফিজিক্যালি হিসাব করো, যেহেতু ম্যাথ অর্ডার আসছে, তাহলে এটা হওয়ার কথা 1/10 প্লাস 1/30 প্লাস 1/0 হোল ইনভার্স 1। মোট মিলে এটার ভ্যালু হওয়ার কথা ইনফাইনাইট। ইনফাইনাইটকে আবার ইনভার্স করলে কত পাওয়ার কথা? জিরোই পাওয়ার কথা। আইডিয়াটা হচ্ছে, যেহেতু তোমার যে কোনো একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স জিরো হয়ে গেছে, ওভারঅল রেজিস্ট্যান্সটা কত হবে? জিরো হবে। কেন এটা হয়, এটার ফিজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এরকম: প্যারালাল কম্বিনেশনের ওভারঅল রেজিস্ট্যান্স যে কোনো একটা ব্রাঞ্চের থেকেও ছোট হয়। এই কথাটা ভালো করে শুনো, প্যারালাল কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্স যে কোনো একটা ব্রাঞ্চের থেকেও ছোট হয়, আর সিরিজ কম্বিনেশন টোটাল রেজিস্ট্যান্স যে কোনো একটা ভ্যালু থেকেও বড় হয়। সো রেজিস্ট্যান্সকে বড় করার জন্য বুদ্ধি হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর ওভারঅল রেজিস্ট্যান্সকে ছোট করার বুদ্ধি হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তার মানে হচ্ছে তোমার যদি একটা সার্টেন ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যদি 0 ওহম হয়, ওভারঅল রেজিস্ট্যান্স তো আর 0 থেকে কম হতে পারে না, কারণ রেজিস্ট্যান্স ক্যানট বি নেগেটিভ কোয়ান্টিটি। বুঝছো? সেক্ষেত্রে কম্বিনেশন টোটাল রেজিস্ট্যান্স কত আসবে? 0 আসবে। জাস্ট টু কনভিন্স ইউ অফ মাই ফ্যাক্ট, মনে করো এখানে আমরা একটা রেজিস্টার যদি দিতাম, লেটস সে মনে করো এখানে একটা রেজিস্টার কানেক্ট করছি, যেটা রেজিস্ট্যান্স হচ্ছে 0.1 ওহম। তোমরা 0.1 বসায় দেখো তো কত আসে। Do this whole math, 10 inverse bracket 10 inverse 1 plus 30 inverse 1 plus 0.1 inverse 1 bracket whole inverse, দেখো তো কত আসে।
0.1 থেকে কম আসছে না, এটাই ট্রু। তুমি যখন প্যারালাল কম্বিনেশনে কমন রেজিস্ট্যান্স বের করবা, স্মলেস্ট রেজিস্ট্যান্স যে ব্রাঞ্চ আছে তোমার টোটাল রেজিস্ট্যান্স তার থেকেও কি আসবে, কম আসবে। দ্যাটস এ গিভেন। সো ওই জন্য জিনিসটা বলতেছিলাম যে তুমি যদি সেকেন্ড উপায় দিয়ে চিন্তা করো, হ্যাভ লুক এট দিস অরিজিনাল সার্কিট দ্যাট দ্য কোশ্চেন গেভ আস, যখন আমি সুইচটা ক্লোজ করে দিব আমাদের এই প্যারালাল কম্বিনেশনের ওভারঅল রেজিস্ট্যান্স কত হবে? তো যেই রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু 0 তার একটা ভোল্টেজ ড্রপ কত হয়? তো ভোল্টমিটার রিডিং অটোমেটিক্যালি কত আসবে? 0 আসবে। স্যার এ না হয়ে বি কেন হচ্ছে, মানে আই ইনক্রিজ কেন হচ্ছে? ও, আই ইনক্রিজ করার কারণ হচ্ছে আগের সার্কিটের রেজিস্ট্যান্স ছিল হচ্ছে দুইটা রেজিস্টারের সামের সমান, লেটস সে 10 + 5 15। যখন আমি এটাকে সুইচটা ক্লোজ করে দিলাম, কারেন্ট তার কষ্ট করে ওই দিক দিয়ে ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে নিচের দিক দিয়ে, তো সার্কিটের ইফেক্টিভ রেজিস্ট্যান্স কমে গেছে না? স্যার আমার লাস্ট হ্যাঁ, আবার আবার বলতেছি, স্লোলি বলতেছি। হ্যাঁ, স্লোলি বলতেছি। যখন আমার এই সুইচটা ওপেন ছিল, লেট মি ইরেজ দিস, যখন আমাদের এই সুইচটা ওপেন ছিল তখন কারেন্টকে ফ্লো করতে হচ্ছিল এদিক দিয়ে পাস করে উপর দিয়ে পাস করতে হচ্ছিল, তাকে দুইটা রেজিস্টারের মধ্যে পাস করতে হচ্ছে। রেজিস্ট্যান্স কম, মানে কারেন্টটা কম পাস হচ্ছে। কারণ কম পাস হচ্ছে কম্পেয়ার টু, পরে মনে করো হচ্ছে আমি এই সুইচটা যখন ক্লোজ করে দিলাম 100% কারেন্ট এদিক দিয়ে পাস হবে ঠিকই, বাট তারপর এদিক দিয়ে পাস হয়ে যাবে, তাহলে তাকে তো আর এই রেজিস্টারের ভিতরে পাস করতে হচ্ছে না, তাহলে সার্কিটের ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি হয়েছে, কমে গেছে। পুরো কারেন্টটাই কি হবে, ক্লোজ সুইচ দিয়ে পাস করবে। তার মানে সার্কিট, তার মানে এই রেজিস্টারটা অ্যাকচুয়ালি এখন সার্কিটের কারেন্ট ফ্লো প্যাথের পার্ট না, তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কি হয়েছে, টোটাল রেজিস্ট্যান্স কমে গেছে। কমে গেছে। তাহলে এই জন্য কারেন্ট বেড়ে যাবে। স্যার আপনি বলতেছেন যে যেহেতু সুইচটা ক্লোজ হচ্ছে, কারেন্টটা উপরে রেজিস্টর দিয়ে আর যাচ্ছে না, না, কিন্তু কেন? বিকজ বলতেছি, বিকজ কারেন্ট অলওয়েজ গো থ্রু দ্য least resistance path, or it divides into the ratio within a parallel combination with the least resistance path. এখন তোমার একটা জিনিস চিন্তা করো, মনে করো দুইটা রেজিস্টারের, আমি তোমার লজিক্যাল কোশ্চেন আনসার দিচ্ছি, এইটা দিয়ে দেখাই। মনে করো এখান থেকে যদি একটা কারেন্ট ফ্লো হয়, 10 ওহমের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে 30 ওহমের মধ্যে দিয়ে তার 1/3 কারেন্ট ফ্লো করার কথা, রাইট? 0.1 ওহমের মধ্যে দিয়ে, 0.1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 10 ওহমের মধ্যে যতটুকু কারেন্ট ফ্লো করার কথা তার 10 টাইমস ফ্লো করার কথা, কারণ এটা রেজিস্ট্যান্স 10 টাইমস স্মলার। কথা বুঝতেছো? আইডিয়াটা হচ্ছে তুমি যদি একটা সার্টেন রেজিস্ট্যান্স প্যাথের প্যারালাল ব্রাঞ্চের রেজিস্ট্যান্স একেবারে জিরোই বানায় দাও, দ্যাটস গোনা ওয়েলকাম অল দ্য কারেন্ট এন্ড দ্য কারেন্ট ডাজন্ট হ্যাভ টু গো থ্রু দ্য আদার পাথওয়েজ, কারণ তখন তোমার রেশিওটা হয়ে যাচ্ছে কত, মানে তখন আই একদম মানে ফুল অ্যাক্সেস পাচ্ছে যে। এক্স্যাক্টলি, মানে আনঅবস্ট্রাক্টেড অ্যাক্সেস পাচ্ছে। বলেন, তারপর বলেন, আপনার কোশ্চেন 50%, 50। স্যার 50টা আচ্ছা ঠিক আছে, কোশ্চেন 50 দেখবো, পোলামান 50 দেখো। যারা ওয়ার্কশিট ট্রাই করো নাই তারা কোশ্চেন 50টা একটু পড়ো, আইল গিভ ইউ সাম টাইম। কোশ্চেন 50টা একটু পড়ো, কোশ্চেন 50 একটা বড় একটা কোশ্চেন, পরে একটু বুঝো যে কোশ্চেন কি বের করতে বলছে। আগে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন অন ইউর ওন, দেন আইল হেল্প উইথ দ্য সলিউশন। এই বক্সের ভিতরে কি আছে, হোয়াট ইজ দ্যাট বক্স ফর? এই যে, আচ্ছা অনেক সুন্দর। পড়েন, নিজের ওয়ার্কশিট থেকে কোশ্চেন 50টা পড়েন, কোশ্চেনটাকে মাথায় নেন। শিওর শিওর, চলে আসো। তোমাদের কি আমি এই ছবিটা দেখাইছিলাম? তোমরা কি ছবিটা বুঝছিলা? না, আপনি অনেকবার ট্রাই করেছিলেন বুঝিয়ে, কিন্তু বুঝিয়ে। ও নো, ভালো করে দেখো, দেখলে বুঝবা। Just look at it. It's such a powerful and amazing thing that I don't want to spoil it by explaining it.
Beauty is in the eye of the beholder. He's holding bees. Oh, That's why bees beauty. were like helping. You have to see, he's holding bees, man. আরো অনেক কিছু আছে. I don't even have a folder for this. They're all in my brain. আপনি কি কাল বাচ্চা কাল এগুলো দেখেন? আমি আমি মিম অনেক বছর ধরে ফলো করতেছি, বাট হ্যাঁ যখন বোর হই প্রচন্ড মেজাজ খারাপ থাকে তখন এগুলা করি. That's when I increase my vocabulary of me. এই মিমটা মানে বুঝতেছো? This image is not beautiful because beauty has been removed from here. The eye of the beholder has been removed. So this is a non-beautiful slash ugly image. আপনি ইউটিউবে আরেকটা চ্যানেল বানাইছেন না মিমের জন্য অনেক কিছু আছে, রেডিট আছে, 9gag আছে. এনিওয়ে কোশ্চেন নাম্বার 50 দেখো, বলবান. One of the advantages that I have, which I am really glad about myself, I'm not proud, I mean অহংকার না, but I'm happy. সেটা হচ্ছে আমি অলমোস্ট যত জনারি স্ট্যান্ড আপ কমেডি দেখি, I get the joke. And in my understanding, that's rare. I have a huge span of vocabulary in very dark places and also in very bright places. So I understand all the jokes almost immediately. বেশি কষ্ট হয় হচ্ছে যখন তোমার ওই যে নর্মাল ইংলিশ স্পিকিং পাবলিকদের stand ups are pretty easily digestible. They don't give very difficult memes to understand. But there are some really good stand up comedians in India who give jokes that relates to brown culture. If you don't have the background for it, there is no way you can make sense of that joke. You will see that he just says something or she just says something, the crowd is going crazy and you are like, what? 50. কোশ্চেনটা বুঝাই. কোশ্চেনে বলছে হচ্ছে আমি পুরোটা পড়তেছি না, আমি জাস্ট সার্কিটটা আমার মতো করে বুঝাচ্ছি. এই 12 ভোল্ট সাপ্লাইটা দিয়ে আমরা একটা রেল রোডের একটা সার্টেন সিগন্যাল অপারেট করব. আইডিয়াটা হচ্ছে সুইচটা যদি এখানে থাকে তাহলে আমাদের রেড বাল্বটা গ্লো করবে এবং আমাদের ব্ল্যাক ওয়্যারটা হচ্ছে রিটার্ন প্যাথ. রিটার্ন প্যাথ মানে সেটা হচ্ছে কমন প্যাথ. অথবা সুইচটাকে যদি ঘুরে আমরা গ্রিনে দিই তাহলে আমাদের গ্রিন বাল্বটা গ্লো করবে. এটা হচ্ছে আমাদের টিপিক্যাল সার্কিট এভাবে কাজ করার কথা. ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড this circuit is designed in such a way that when the switch will be activated to any of the two places, each of the bulb is supposed to get 12 volt supply. দুটারই কত করে পাওয়ার কথা? 12 ভোল্ট পাওয়ার কথা. কারণ হচ্ছে নিচে দিলে আর বাল্ব পুরোটা 12 ভোল্ট পাচ্ছে, উপরে দিলে আর বন্ধ জি পুরোটা 12 ভোল্ট পাচ্ছে, রাইট? এন্ড কোশ্চেন বলছে এখানে বলছে হচ্ছে কোন একজন টেকনিশিয়ান কাজ করার সময় ভুলে এই কাজটা করে ফেলছে. এন্ড কোশ্চেন হচ্ছে এখন তাহলে কি হবে? এই সিনারিওতে when the red bulb is supposed to glow, when the switch is placed on the red bulb side, what should you see? দেখো এখান থেকে কারেন্ট শুরু হয়েছে, রেড দিয়ে পাস করে গ্রিন দিয়ে পাস করে ব্ল্যাক ওয়্যার দিয়ে ফেরত আসছে, ঠিক না? So earlier red bulb was supposed to get entirely 12 volt, but now red and green are gonna get 6 and 6 each. দেখতেছো because now they have got connected in series. রেড বাল্ব আর গ্রিন বাল্ব কি হয়েছে? সিরিজে কানেক্ট হয়ে গেছে. This would essentially mean now each of the bulb, both of the bulb will be glowing but not as bright as before, which is not a good thing for signaling, but this was wrong thing. So এখানে কারেক্ট আনসার কি হবে? D is the correct response. আচ্ছা এটা হচ্ছে একটা অপশন. সেকেন্ড অপশনটা তোমাদেরকে জিজ্ঞেস করি, which is not part of this MCQ but I'm just going beyond the scope of the MCQ.
যদি আমরা এই সুইচটাকে এখান থেকে রিমুভ করে উপরে কানেক্ট করতাম তাহলে কি হইতো? ওকে, আর কি হইতো? গ্রিন জ্বলতো? গ্রিনও জ্বলতো না। কেন রিটার্ন করতে পারবে না কেন? ইফ ইউ আচ্ছা, if you connect this up over here and this one doesn't exist, then what should have happened? Exactly. So the answer would be this is going to heat up the battery really fast. The battery might start catch a fire, melt, burn, etc. This is the type of thing that we always want to avoid while making a circuit. যাতে করে ব্যাটারি অটোমেটিক্যালি কি না হয়, মানে ব্যাটারি যাতে আমাদের জিরো রেজিস্ট্যান্স দিয়ে প্লাস মাইনাস কোনোভাবে কানেক্ট না হয়। ব্যাটারি দুটো এন্ডের মধ্যে সবসময় কিছু না কিছু কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। কারণ যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে পুরো রেজিস্ট্যান্সটা থাকবে কোথায়? ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো অল দ্য হিট জেনারেটেড উড বি হ্যাপেনিং ইনসাইড দ্য ব্যাটারি। ইয়োর সোর্স ইজ গোনা স্টার্ট গেটিং মেসড আপ। আইদার দিস, অথবা একটা পসিবিলিটি আছে, অনেক ডিভাইসেই এই ধরনের প্রবলেমকে প্রহিবিট করার জন্য বা অ্যাড্রেস করার জন্য সার্কিট ব্রেকার দেওয়া থাকে বা ফিউজ দেওয়া থাকে। তখন কি হবে? সার্কিট ব্রেকারটা পড়ে যাবে বা ফিউজটা বার্ন হয়ে যাবে। সো এই ধরনের কোশ্চেন পেপার 2 তে আসতে পারে। ইউ হ্যাভ টু রাইট ইন দোজ কেসেস the circuit breaker will fall down, the fuse will melt, or if you forget any of these two things, you can write the battery is going to heat up really fast and might catch fire. Don't write catch fire, short battery catch fire করে না। So might catch fire. Heat up টা definitely হবে, catching fire টা optional. এই প্যাথটা তো নাই। সো কারেন্ট মনে করো এখান থেকে বের হইলো, বের হয়ে এসে এখানে আসলো, আসার পর কি করবে? এদিকে ফেরত চলে আসবে। তোমার কোশ্চেন ছিল জিডি যাবে না কেন? জিডি তো কারেন্টটা বের হওয়ার কোনো রাস্তা নাই, এই সবগুলো পাথই তো ওপেন। সো ইউ নিড এ রিটার্ন পাথ ফর দ্য কারেন্ট টু ফ্লো। সো ওই পার্টটুকুতে আসলে যাওয়ার রাস্তা নাই আসলে। যদি নিচে কারেন্ট থাকতো তখন আমাদের কারেন্টটা হচ্ছে স্প্লিট হতে পারতো। বাট টু বি অনেস্ট, মানে তুমি বলছো যদি যদি এখানে একটা কানেকশন থাকতো, এই সিনারিওতেও প্রবলেম হতো। এই সিনারিওতে যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে ইভেন সো তোমার এই প্যাথটা হচ্ছে রেজিস্ট্যান্স প্যাথ, কারণ এই প্যাথ দিয়ে ফ্লো করতে তোমার রেজিস্ট্যান্সের মধ্যে যাইতে হবে। বাট এই প্যাথটা হচ্ছে জিরো রেজিস্ট্যান্স প্যাথ, দেখতেছো? সো টেকনিক্যালি স্পিকিং এই সিনারিওতে আমাদের বাল্বজিটা গ্লো করতো না, বিকজ কারেন্ট উড নেসেসারিলি চুজ দ্য জিরো রেজিস্ট্যান্স প্যাথ। তারপর বলেন। হুম 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 দেখতেছি, দাঁড়াও। ফিজিক্স একটা ভালো কোশ্চেন। ফিজিক্স করার জন্য আমাদের লেটস টেক দিস কোশ্চেন আউট। আচ্ছা, আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি। তোমরা তো দীর্ঘদিন ধরে আমার সাথে এসে ক্লাস করতেছো। Online people, you as well. Give me an honest opinion. When I was making these MCQ papers, I took enormous effort and time to actually compress all these MCQs so that the booklet is bearably small. Bearably small মানে বুঝছো? If I did not edit the booklet this and kept the MCQ in their original size, the booklet would be really large, heavy. এখন which one do you think would be better? To have it large so that you could do your work over here, or to have it small so that you could carry it easily? তুমি কেমনে আড়াইতেছো? So Nara sir, copy to use copy chalo true, but copy to the relate kora lage andar. It's just one piece of the difficult. Yeah. স্যার স্মল রাখাই বেটার। যদি ওয়ার্কিংস করতে হয় কপিতে করতে পারবো, আবার নতুন কোনো পয়েন্টস থাকলে ওটাও কপিতেই লিখতে হবে। আচ্ছা, I get the point. Basically the way the comment is getting divided, তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো তারা বলতেছো ছোট রাখার জন্য, যারা হচ্ছে পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করো তারা বলছো বড় রাখার জন্য। টোটালি রেসিস্ট কোশ্চেন। wrong place to place the question. Anyway, প্যারা নাই। কোশ্চেন দেখো, বাট আই গেট দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি
আমি এখন নতুন করে আবার কম্পারেশনের কাজ করা শুরু করছি, সো আই এম গোনা ট্রাই টু নট কম্প্রেস দেম অ্যাজ মাচ ওভার হিয়ার, অ্যাট লিস্ট লিভ সাম গ্যাপ সো দ্যাট ইউ কুড রাইট সামথিং দ্যাট মাইট বি এ গুড আইডিয়া। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা কম্প্রেস একইভাবে রাখলাম, বাট পুরো পেজের 2/3 হচ্ছে কোশ্চেন দিলাম, প্রত্যেক পেজের নিচে 1/3 স্পেস পারফেক্টলি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, তোমার যেটা যেটা লেখা দরকার। হ্যাঁ, একটা compressor একটা non compressor that would be too difficult for our employees to not to mess up. তোমাদের তো শেষ, মানে I'm taking expert opinion from you for your upcoming people. 33. When a potential difference V is applied between the ends of a wire of diameter and D and length L, the current in the wire is I. আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ভালো করে আগে ভিজুয়ালাইজ করার জন্য আমি ফিক্স সার্কিট আঁকতেছি। মনে করি এটা হচ্ছে আমাদের সাপ্লাই, পটেনশিয়াল ডিফারেন্স V, তার অ্যাক্রসে একটা ওয়্যার আছে, যে ওয়্যারটার লেন্থ কত বলছে? লেন্থ বলছে হচ্ছে L, আর ডায়ামিটার বলে দিচ্ছে হচ্ছে D। এর মধ্যে যে পাস করা কারেন্টের ভ্যালু হচ্ছে I। কোশ্চেন বলছে what is the current when the potential difference of 2V is applied between the ends of the wire of the same material of diameter 2D and the length of 2L. এটা করা সহজ, বাট এখানে কিছু ঝামেলা আছে। তোমাকে বাই করতে বলছে কি? কারেন্ট, রাইট? একটু খেয়াল করো, V equals to IR। এই সিনারিওতে সবকিছু চেঞ্জ হচ্ছে, শুধু সেম থাকতেছে কি? ম্যাটেরিয়াল। সো দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন। অ্যাজ পার দ্য কোশ্চেন, এই আরটাকে আমি চাইলে এভাবে লিখতে পারবো, I ইন্টু রো L ওভার পাই D বাই 2 স্কোয়ার। এটা কি বুঝতেছো? রেসিপিটি ফর্মুলা পার্টটাতে এটাকে আমরা করলাম। এটা হচ্ছে তোমার ফার্স্ট সিনারিও। অ্যাজ পার দ্য কোশ্চেন তোমার সেকেন্ড সিনারিওর, এটা হচ্ছে ফার্স্ট সিনারিও, সরি এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। অ্যাজ পার দ্য কোশ্চেন সেকেন্ড সিনারিওটা হচ্ছে এরকম, ভোল্টেজ অ্যাপ্লাই করছি কত? 2V। সেই কেসে কারেন্ট কত হবে সেটা বের করতে চাচ্ছি। সো আমি ইউজিং দিস এক্সাক্ট রেশিও ওভার হিয়ার। সো লেটস সে এই কারেন্টটার নাম দিলাম হচ্ছে I প্রাইম। ম্যাটেরিয়াল সেম, সো রো এর মতো থাকবে। লেন্থ কত বলছে? নতুন লেন্থ বলছে 12। নতুন ডায়ামিটার কত বলছে? 2D। ঠিক আছে, এই হচ্ছে তোমার দুইটা এক্সপ্রেশন, তুমি আলাদা আলাদা সিনের জন্য লিখে ফেললা। এখন কষ্ট করে দুইটা কোশ্চেনকে ডিভাইড করো, ডিভাইড করে আই প্রাইমকে সাবজেক্ট করো। মানে ফার্স্ট সিনারিও সেকেন্ড সিনারিও দুটো মিলে ডিভাইড করব। হ্যাঁ, মানে হচ্ছে এটা এইটুকু বাদ, তুমি এই পার্টটুকু ডিভাইড করবা, আর হচ্ছে এই পাশে ডাইরেক্ট সাইড ডিভাইড করবা। তো ডিভাইডেড বাই 2v ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এক্স্যাক্টলি রো আর রো অটোমেটিক কাটা চলে যাবে, এল কাটা চলে যাবে, ডিস্কো কাটা চলে যাবে, পাই কাটা চলে যাবে, পাই বাই 4 কাটা চলে যাবে। মোট মিলে তুমি যখন রিঅ্যারেঞ্জ করবা তোমার ফাইনাল আনসারটা চলে আসবে। বাট এই ফ্র্যাকশন ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ করো, দিস উইল টেক টাইম। হেল্প ইয়োরসেলফ। তোমাদের কাছে এই ফ্র্যাকশনাল ক্যালকুলেশন ডিফিকাল্ট মনে হতে পারে, এটাকে আরো ইজি করার বুদ্ধি আছে। সেটা হচ্ছে তোমার যদি ডিনোমিনেটর গুলোকে আগে লেফট সাইডে নিয়ে তারপর ডিভিশন করতে, বাট আমি এইভাবে দেখানোর কারণ হচ্ছে
এই কোশ্চেনটার ওয়ার্কিং মনে রাখা ইজিয়ার। তুমি জাস্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিরেক্টলি বসে ওখান থেকে রেশিও করে ম্যাথ করতেছো। সো ইটস ভেরি সিগনিফিকেন্টলি সিম্পলার টু ওয়ার্ক অ্যারাউন্ড। কত আসছে? 4 আসছে? যাদের হয়নি তারা শেষ করো, সমস্যা নাই। তারপর 63 কেন পারো নাই? মিলে নাই? আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। কোনটা দেখাচ্ছে? 63 two heating coils system of resistance RX power deliver the same power. When 12 volt is applied to the X and this is what happens to Y. What is the ratio of RX by Y? আচ্ছা, deliver the same power বলে দিচ্ছে। এখানে আমাদের কাজ হচ্ছে P নিয়ে, V নিয়ে আর R নিয়ে। সো ফর্মুলা যেটা ইউজ হবে সেটা হচ্ছে P equals to V square by R. সরি, P square কেন লিখলাম? ইউজেবল ফর্মুলাটা হচ্ছে P equals to V square divided by R. সো ক্যাপিটাল R। এখান থেকে এখন তুমি আস্তে ধীরে ভ্যালু বসানো শুরু করো। অ্যাজ পার দ্য কোশ্চেন px ইকুয়ালস টু হচ্ছে 12 স্কয়ার ডিভাইড বাই rx, ঠিক না? ইন দ্য সেম ওয়ে py ইকুয়ালস টু হবে হচ্ছে 6 স্কয়ার ডিভাইড বাই ry। অ্যাজ পার দ্য কোশ্চেন দুইটা পাওয়ার ইকুয়াল, সেম পাওয়ার বলছে। দুটো ইকুয়েশনকে তুমি ইকুয়েট করে দাও, 12 square divided by rx should be equals to 6 square divided by ry। ওখান থেকে রেশিও করলে তোমার চলে আসবে। বুঝে গেছে? স্যার 59 টা একটু দেখান। 59 দেখে সমস্যা নাই, দেখতেছি। আল্লাহ, আজকে আমাদের ক্লাস কেটে যায় নাই না? কারেন্ট চলে যাওয়ার সাথে সম্পর্ক কি? আমাদের টাইমারই আসেনি আজকে। I'll tell you how this happens. This doesn't happen always properly, but sometimes it works this way, that if I give you the link from my phone and then I rejoin from my PC and leave from my phone, the timer doesn't show up. I can use the same link. I can use the same link throughout the whole day, and the call can still be on. It's not supposed to be a feature. I mean, it's supposed to be a bug. আরো অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ থাকতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে আমার কল স্ট্যাটাস হচ্ছে ওপেন, সো হয়তো অনেকগুলো জিনিসপত্র একসাথে হওয়াতে এই বাগটা হয়েছে। মানে ইটস এ ভেরি কন্ডিশনাল বাগ হইতে পারে, আই ডোন্ট নো। কত বলছো বাবা? 59 59। ক্যালকুলেশন স্যার যে পাওয়ার টাওয়ার আছে এফিশিয়েন্সি দিতে পারে। দেখাচ্ছি, সমস্যা নাই। কোশ্চেন 59 কি কর্নার বলছে দেখো। কোশ্চেন 59 An electric railway locomotive has a maximum mechanical output power of 4.0 megawatt. এই জিনিসটা খুব ভালো করে বুঝো। This is the output power 4.0 megawatt. Electrical power is delivered at 25 kilovolt from overhead wires. Overall efficiency of the locomotive in converting electrical power into mechanical power is 80%. What is the current from the overhead wires when the locomotive operating at the maximum power? এই জিনিসটা ফিজিক্যাল সিনারিও কিরকম জানো? মানে দেখলে বুঝবা, না দেখলে বুঝবা না। এই যে এগুলো হচ্ছে ইলেকট্রিক কেবলের, ইলেকট্রিক ট্রেনের। ইলেকট্রিক ট্রেন মানে কিন্তু সব একেবারে হাই স্পিড ট্রেন না।
একেবারে লক্কর ঝক্কর ট্রেনও ইলেকট্রিক্যাল ট্রেন হয়, যেমন ট্রামও হচ্ছে একটা ইলেকট্রিক ভেহিকল। সো এগুলো সবগুলোর উপরে এই ধরনের একটা আমাদের ডিভাইস থাকে। এই ডিভাইসগুলো স্প্রিং লোডেড ডিভাইস। এই যে উপরে যে ওয়্যারটা আছে না, এই উপরে ওয়্যারের সাথে এই কারেন্টটা কন্টিনিউয়াসলি টাচ করতে করতে যাচ্ছে। দিস ইজ দ্য পার্ট দ্যাট প্রোভাইডস ইলেকট্রিক্যাল টু দিস থিংস। আইডিয়াটা হচ্ছে, বলবান দুশো কানা, আমাদের ডিভাইসের উপরে ওয়্যারটা হচ্ছে হাই ভোল্টেজ ওয়্যার, এবং চাকা যে নিচে স্লিভার সাথে লেগে থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। এই দুইটার মাঝখানে কানেকশন করে হচ্ছে আমরা মোটরটাকে রান করি। কারণ আমাদের চাকাতে তো কি আছে, মেটাল দিয়ে বানানো, ইলেকট্রিক্যাল ওয়্যার তো টায়ার দিয়ে বানানো না, বুঝা যাচ্ছে? সো এই দুইটার মাঝখানে আমরা ডিভাইসটা কভার করছি। এই জিনিসটা উপরে ওয়্যার থেকে আমাদের কানেকশন হয়ে এখানে নিচে পাওয়ার ঢুকতেছে। কোশ্চেনে বলছে হচ্ছে যে এই সাপ্লাই লাইনটা হচ্ছে 25 কিলো ভোল্ট, তাহলে আমাদের কারেন্ট কত হইতে হবে যদি আমাদের লোকোমোটরটা 4 মেগাওয়াটে চলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে এফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে ইউজফুল পাওয়ার ডিভাইড বাই টোটাল ইনপুট পাওয়ার। এখানে আউটপুট লিখতে ভুলে গেছি আমি, সরি। ইউজফুল আউটপুট পাওয়ার ডিভাইড বাই টোটাল ইনপুট পাওয়ার। এখানে তুমি আস্তে ভ্যালুগুলো বসাও। এখানে দেওয়া আছে 80%, বসাইলাম। আউটপুট পাওয়ার হইতে হবে হচ্ছে 4 × 2 × 10⁶। 10⁶ কোথায় আসছে? মেগাওয়াট। আর ইনপুট পাওয়ারের ফর্মুলা হচ্ছে P = VI। ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলা কি? P = VI, কারণ ইনপুট পাওয়ারটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার, তার দিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ার ঢুকতেছে। তো এখানে হচ্ছে 25 কিলো ভোল্ট, তাহলে V এর ভ্যালু হচ্ছে 25 × 10⁻³ ইনটু কারেন্ট। এই হচ্ছে তোমার টোটাল ইকুয়েশন। 80% এর ভ্যালু কত আসবে? 0.8। তো 0.8 থেকে এটা হিসাব করে ক্রস মাল্টিপ্লাই করে আস্তে ধীরে বের করে দেখো কত আসে। ইয়েস, দরকার নাই, কারণ 100% বেসিক্যালি মিন্স হাউ মাচ? 1। পরে তুমি আরেকটা কি, না তুমি না, তুমি একটা কি বড় জন্য বলছিলা 60, তুমি কিছু বলছিলা? এটা খুব ভালো একটা প্রবলেম, মানে ভালো না, মানে সহজ একটা প্রবলেম। বলুন দেখেন, এখানে বলছে 4 point charges each of charge q are placed on the edge of an insulating disk of radius r. The frequency of rotation of the disk is f. What is the equivalent electric current at the edge of the disk? আস্তে কথা না, ক্লাস ছেড়ে দিচ্ছি। This is the last MCQ we are doing. 4 point charges each of charge q are placed on the edge of an insulating disk of radius r. The frequency of the disk কি গ্যারেজের সাইড? খেয়াল করি, এখানে আমাদের টোটাল চার্জ আছে হচ্ছে, বর্ডারের টোটাল চার্জ আছে কত? 4q। বর্ডারের টোটাল চার্জ আছে হচ্ছে 4q। খেয়াল করি, 4 point charges each of charge q are placed on the edge of an insulating disk of radius r. The frequency of rotation of the disk is f. What is the equivalent electric current at the edge of the disk? এই ডিস্কের ফ্রিকোয়েন্সি f, এই কথার মানে হচ্ছে পুরোটা একবার ঘুরতে কতটুকু টাইম লাগতেছে? শাবাশ। পুরোটা একবার ঘুরতে কতটুকু টাইম লাগতেছে? টাইম পিরিয়ড কতক্ষণ? ফ্রিকোয়েন্সির উল্টা, বিকজ উই নো দিস ফর্মুলা ফ্রম ওয়েভ চ্যাটার, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, ঠিক না? একটা ডিস্ক যখন একবার ঘুরে আসবে, ডিস্কের যে কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে মোট কতটুকু চার্জ পাস করবে? 4q। কারণ আমাদের বর্ডারে মোট চার্জ বসানো আছে কয়টা? একবার পুরোটা রোটেট করলে টোটাল চার্জ পাস করে কত? 4q। সো তোমার কারেন্টের ভ্যালু হচ্ছে, ফর্মুলা হচ্ছে q/t, বেসিক ফর্মুলা। এই সিনারিওর জন্য সেই টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইন ওয়ান রোটেশন হচ্ছে 4q, আর টোটাল অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড ফর ওয়ান রোটেশন হচ্ছে 1/f। বুঝছো?
তো মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 4QF চলে আসবে। পোলন, থ্যাংক ইউ। তোমাদের আরো ক্লাস নেওয়া দরকার। So waves are class like না, তোমাদের সিলেবাস শেষ করার জন্য ক্লাস আরো বেশি নেওয়া দরকার, সেটা বলতেছি। স্যার এখন কি তাহলে মনে কি 3টা ক্লাস হবে? স্যার পার্টিকুলার ফিজিক্স কত sir বড় chapter কি বাকি? ইলাস্টিসিটি ইলাস্টিসিটি বড় একটা ইলাস্টিসিটি বড় না, বাট এই যে আমি যেভাবে পড়াই সেভাবে পড়াতে গেলে সময় লাগে। আমি তোমার পড়ায় ছেড়ে দিলাম, ঠিক আছে এই হচ্ছে পড়ানো শেষ, তো বাকিগুলো সব তোমরা নিজেরা করে নিবা। And that one sentence does a lot of job on my part, not on your part.